তোমাদের কালকে কিন্তু অনেকে ক্লাসে জয়েন করোনি, ঠিক আছে? কালকে কিন্তু আমরা সার্কিট থিওরি ক্লাসটা শেষ করে দিয়েছি। এপ্রিল ব্যাচের ছেলেদের বলছি। হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ট্রানজিয়েন্ট অ্যানালিসিস কিন্তু শেষ, আমাদের কিন্তু সার্কিট থিওরি কমপ্লিট হয়ে গেছে। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা ওরা বলছিল একদিন করানোর জন্য, তো আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা একদিন ক্লাস নেবো, নেক্সট দিন আমাদের সার্কিট থিওরি কমপ্লিট। ওখানে প্যারালালি মেজারমেন্ট আর ইলেকট্রনিক্সটা শুরু হবে, ঠিক আছে? শনিবার দিন রাত্রিবেলা যে ক্লাসটা হয় সেখানে। আর আজকে রাত্রিবেলা 6টা থেকে জিআই ক্লাসটা হবে, ঠিক আছে? তোমাদের যে জিআই ক্লাসটা আমি সকালবেলা নেবো বলেছিলাম, সেই জায়গাটা আমি আর নিচ্ছি না, তার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো ওটা ওই অফলাইনটা অফলাইনই হচ্ছে, আর তোমাদের যেটা অনলাইনে যে টাইমটা ছিল সেই টাইমটাই থাকবে, ঠিক আছে? কোনো চেঞ্জেস হবে না। তো এটাই মোটামুটি তোমাদের বলার ছিল। আর তোমরা সবার আগে বলো যে তোমরা ইলেকট্রিক্যাল মেশিনস এর কোনো টেক্সট বুক কিনেছো? তোমরা কোন টেক্সট আচ্ছা, বুকটা আমার ফলো কাছে করছো আছে। বলো? আমার কাছে স্যার ইলেকট্রো ওই স্যার আর এস নামটা ভুলে গেছি ইলেকট্রিক্যাল আমার। মেশিনস এর কথা বলছি। হ্যাঁ স্যার, আশফাক হোসেন আছেন আমার কাছে। হ্যাঁ, ওই বইটাই ফলো করবে, ঠিক আছে? যাদের কাছে আছে তারা ওই বইটাই ফলো করবে। আমাদের আমাদের জন্য ওই বইটাই সাফিসিয়েন্ট, ঠিক আছে? এর থেকে বেশি বই দরকার নেই আমাদের কাছে, ঠিক আছে? তো আগের দিন মোটামুটি আমরা কমিউটেশন টমিউটেশন এগুলো সমস্ত পড়ে ফেলেছিলাম, ঠিক আছে? আর আমরা কি ইন ডেপথে কিছু প্রবলেম সলভ করেছিলাম না? একটা দুটো প্রবলেম হয়তো করেছিলাম, ঠিক আছে? তো প্রবলেম যদি তোমরা নোট করে সলভ, হয়েছিল, হ্যাঁ, প্রবলেম করা হয়েছিল স্যার। প্রবলেম করা হয়েছিল তো। তো প্রবলেমের তো ব্যাপারটা রয়েছে, ওটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বলো তো মনে করে আমরা কি বেসিক ইকুয়েশন অফ ইলেকট্রিক্যাল মেশিন ডিরাইভ বলেছিলাম? বেসিক ইলেকট্রিক বেসিক 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 ইকুয়েশন সম্বন্ধে, বেসিক ইকুয়েশন ফর ইলেকট্রিক্যাল মেশিনস, এই ব্যাপারটা বলেছিলাম, মনে আছে? না স্যার, এই লাস্ট তো স্যার ফর্মুলা হিসাবে ব্যাক পিচ ফ্রন্ট পিচ ওইটারই করেছিলাম। ঠিক আছে, তো এটা মনে হচ্ছে আমি বলেছিলাম, তাও আমি একবার বলে দিচ্ছি। ইলেকট্রিক্যাল মেশিনস এর বেসিক ইকুয়েশন বলতে যখন বোঝানো হয় না, তখন আমরা এই ইকুয়েশনটাকে বলি বলি ইবিআইএ ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা, ঠিক আছে? যেখানে এটা স্যার তুমি, হয়ে গেছিল, এটা হয়ে গেছিল। হ্যাঁ হয়ে গেছিল। তো হ্যাঁ স্যার। বেসিক, হ্যাঁ, তো ভালো কথা, এটা যদি হয়ে গিয়ে থাকে। তো এইটা হচ্ছে আমি বলেছিলাম একদিকে ইলেকট্রিক্যাল পার্ট রয়েছে, একদিকে মেকানিক্যাল পার্ট রয়েছে। তো এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এই ফর্মুলাটার উপর বেস করে কিন্তু সমস্ত কনসেপ্ট আমাদের চলছে, এবং এই এই জিনিসটাকে আমরা কিন্তু জানবো ভালো করে, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হবে। এক মিনিট। পরিষ্কার আছে এটা? বিস্কুট পরিষ্কার পরিষ্কার খাও। আচ্ছা, তো এটা যখন হয়েছিল তো ভালো কথা। বলছি একবার এসো এদিকে, একবার এদিকে একবার এসো। ঠিক নোটে করে ফেলে দাও, ভালো ভালো গুলো যা এটা নিয়ে যাও আঙুলে, ঠিক আছে? তো এই ইকুয়েশনটা যদি আমাদের হয়ে গিয়ে থাকে, তো আমরা এরপরে ফার্দার কিছু জিনিস পড়বো। তার আগে আরো আরো একটা পয়েন্ট বলে রাখি। আচ্ছা, এটা তোমাদের হয়ে গেছে মোটামুটি। আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে মোটরের পার্টটা বলতে, মোটরের পার্টটা বাকি আছে। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আছে যতদূর যা পড়ানো হয়েছে তার উপর? না স্যার। ঠিক আছে, দেখো জিজ্ঞেস করতে পারো। হুম, কোনো টপিক বা কিছু নিয়ে জিজ্ঞাসা থাকলে। আরেকটা জিনিস বলছি, সবার কাছে যেহেতু বই আছে, আশফাক হোসেনের বই যেহেতু সবার কাছে আছে, তোমরা পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে, দেখো, এক্সারসাইজ ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্ট জেনারেটর এক্সারসাইজ, একটু খোলো যারা পারবে। যতগুলো প্রবলেম আছে, ঠিক আছে, ফ্রম, দেখো ওরা মানে তোমাদের কি চ্যাপ্টার সিরিয়াল নাম্বার আছে 6.1 টু 6.31, এরকম কোশ্চেন আছে।
তো ওখানে যতগুলো নিউমেরিক্যাল আছে, ঠিক আছে, পেজ যতগুলো নাম্বারটা কত? পেজ নাম্বার 494 495। 494। ডিসি মোটর না জেনারেটর? জেনারেটর পার্টটা। ও এখানে আছে 92, যাই হোক। তোদের অন্য পেজ নাম্বার হবে হয়তো। হুম। তো ওইখানে যতগুলো প্রবলেম আছে সব কটা প্রবলেম তোমরা বাড়িতে করবে। যে প্রবলেমটা আটকাবে সেই প্রবলেমটা আমি করে দেবো ঠিক আছে। এক্সারসাইজ। যদি তোমাদের কোনো বিষয় আটকে থাকে সেটা আমাকে বলবে, আমি তোমাদের বলে দেবো। 2 মিনিট সময় লাগবে। মোটামুটি এইরকমই প্রবলেম আছে, তাই তো? এরকম প্রবলেম করতে পারলে কোনো প্রবলেম আর আটকাবে না তোমার। এইগুলো তুমি যদি সলিউশন করতে পারো কোনো প্রবলেম তোমার আটকাবে না। অ্যাটলিস্ট ডিসি মেশিন থেকে তো কোনো আটকাবে না। চা খাওয়া যাবে না, গলায় বিনছে। যাই হোক, তো মেন আমরা এগুলো তো পড়েছিলাম, এগুলোতে নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, এটা যখন জানা ছিল। তো তোমরা প্রবলেমস প্র্যাকটিস করবে, ঠিক আছে? আশফাক হোসেন স্যারের বইতে পেজ নাম্বার আমার এখানে যা দেখাচ্ছে ডিসি জেনারেটর পোর্শনটা, অন্য যে কোনো বই থেকে করতে পারো, এক্সারসাইজ থেকে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আচ্ছা, 2 নম্বর একটু অন্য কথা বলছি, সেটা হচ্ছে 23 নভেম্বর একটা ইন্টারভিউ আছে ডিপ্লোমা স্টুডেন্টসদের জন্য, ঠিক আছে? যারা ডিপ্লোমা পাস হয়ে গেছে তাদের জন্য বাজাজ ইলেকট্রিক্যালসে আছে, ঠিক আছে? বাজাজ ইলেকট্রিক্যালসে আমাদের এখানে একটা আইটিআই কলেজ আছে, স্কিল প্রাইভেট আইটিআই, ওইখানে ইন্টারভিউটা হবে, ঠিক আছে? যদি তোমরা কেউ ইন্টারভিউ দিতে চাও, ইন্টারভিউ দিতে আসতে পারো, ঠিক আছে? তোমরা যদি আমার রেফারেন্স আমাকে বলো, আমার নাম বললে তোমাদেরকে অ্যালাউ করে দেবে এক্সামিনেশনে বসতে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, আমার কাছে তোমাদের একটা জেনুইন ইনফরমেশন দিয়ে রাখি, যারা নিতে আসছে ইন্টারভিউ তারা টাকা পয়সা নেবে কিনা আমার কোনো জানা নেই, ঠিক আছে? আই ডু নট হ্যাভ দ্যাট ইনফরমেশন, তারা টাকা পয়সা নেবে কিনা, 1 নম্বর। আর যদি টাকা পয়সা নেয়, এবার চাকরির কনফার্মিটি আছে কিনা সেটাও আমি তোমাকে কনফার্ম করতে পারবো না। বাট যে কলেজে ইন্টারভিউটা হবে দ্যাট ইজ এ রেপুটেড কলেজ, এবং সেই কলেজ থেকে প্রচুর ছেলে ওই ফার্মে কিন্তু কাজ করছে অলরেডি, ঠিক আছে? এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। কিন্তু ফেক ইন্টারভিউ হবে কিনা, টাকা পয়সা মার যাবে কিনা, সেই সম্বন্ধ নিয়ে আমার কোনো ক্ল্যারিটি নেই। জাস্ট আমাকে এটা ইনফরমেশনটা দিয়েছেন, তো সেখানে ইন্টারভিউ হবে, তোমরা চাইলে সেখানে গিয়ে ইন্টারভিউটা ফেস করতে পারো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারো। বাজাজ ইলেকট্রিক্যালস পুনের জন্য হবে, ঠিক আছে, ইন্টারভিউটা, ঠিক আছে? কারো যদি ইন্টারভিউ ফেস করার ইচ্ছা থেকে থাকে, এখানে গিয়ে ইন্টারভিউ ফেস করতে পারো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো জিজ্ঞেস করতে পারো, যে কিভাবে কি হয় না হয়, আর ওরা যদি টাকা পয়সা চায়, ঠিক আছে, কি কারণে চাইছে, বা আদৌ সেটা কনফার্ম হবে কি হবে না। তো এই ব্যাপারটা একটু তোমরা নিজেরা সার্চ করে দেখে নেবে। বাট এইখানে এই অপরচুনিটিটা আছে, একটা রেপুটেড কলেজের মধ্যেই এই ইন্টারভিউটা হচ্ছে। বাট যেহেতু আমি এর সঙ্গে পুরোপুরি জড়িত নই, আমি জাস্ট জানি যে এখানে হচ্ছে, তো আমি এর গ্যারেন্টি দিতে পারছি না যে এটা 100% ট্রুর বলে, ঠিক আছে? তবে এটুকু বলছি, সেই কলেজের প্রচুর স্টুডেন্ট সেখানে ইন্টারভিউতে বসবে, অনেকে ইন্টারভিউ দিতে যাবে। তো তোমরা যদি কারোর ইন্টারেস্ট থাকে আমাকে বলবে, আমি বলে দেবো সেই ছেলেগুলো তাদের নামটা রেজিস্টার্ড হয়ে ওখানে ইন্টারভিউটা দিতে পারবে। অ্যাটলিস্ট ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্সটা তোমাদের হবে, ঠিক আছে? আমি যখনই কথা বলি দেখবে একটু বোথ সাইড মেনটেন করে কথা বলি, মানে পজিটিভ নেগেটিভ কি আছে, ঠিক আছে? কারণ আমি জানি না, যেটা আমি জেনুইনলি জানি না আমি সেটাকে জানি না বলে দিই। তো কতটা কারেক্টনেস আছে, কতটা
মানে পারফেক্টনেস আছে সেটা আমার কোনো আইডিয়া নেই, কারণ আমার কোনো স্টুডেন্ট সেইখানে কাজ করছে না। ঠিক আছে, যদি কোনো আমার স্টুডেন্ট কাজ করতো তাহলে আমি বলতে পারতাম যে না, দিস ইজ এ পারফেক্ট অর্গানাইজেশন, ইউ ক্যান গো অ্যান্ড টেক ইন্টারভিউ। ঠিক আছে, অনেকের জবের দরকার থাকতে পারে, তো যারা ডিপ্লোমা সার্টিফিকেট আছে তারা কিন্তু এটা করতে পারো। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? হুম। হ্যাঁ স্যার। যদি কারোর পক্ষে সম্ভব হয় যেতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, এবার কেউ কি আসবে? 1 নম্বর কারেক্ট জিজ্ঞেস করিনি, কেউ কি আসতে চাও? কারো কি আসবার ইচ্ছা আছে? কেউ যদি পরে জানাতে চাও না স্যার। পরেও জানাতে পারো। কারো যদি আসার ইচ্ছা থাকে আমাকে বলবে, আমি রেজিস্টার করে রাখবো। তোমরা তোমাদের ইন্টারভিউটা ফ্রি, ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো পয়সা লাগবে না। ঠিক আছে, সিলেকশনের পরে ওরা যেখানে নিয়ে যাবে সেখানে যদি কোনো টাকা পয়সা লাগে সেটা আগে থেকে তোমাদের বলে দেবে যে এত টাকা লাগবে বা লাগবে না, সেটাও বলে দেবে। ঠিক আছে, আমি জানি না যে আদৌ টাকা পয়সা লাগবে কিনা, এটা নিয়ে আমার কোনো ক্ল্যারিটি নেই। ঠিক আছে, তো দেখো এটা তো হলো, আমরা মোটামুটি এই পোর্শনটা তো বললাম। এবার ধরো এখানে আর একটা ছোট্ট পোর্শন বাকি আছে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে তোমাদের আগের দিন তো এই পোর্শনটা বলেছিলাম, এই জায়গাটা বুঝতে পেরেছিলে যে ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্যান্সের লাইনের জন্য কিভাবে, মানে ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্সের উপরে কিভাবে ভোল্টেজ বিল্ড আপটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো এইটা যেরকম আমি একটা কেসের জন্য বলেছিলাম, ঠিক আছে, ফিল্ড রেজিস্ট্যান্স লাইনটাকে দেখো আমি কনস্ট্যান্ট দেখি, এই চেঞ্জ করেছিলাম, তাই তো, ইয়েলো কালারটাকে, ইয়েলো কালারের লাইনটাকে। সেরকম ভাবে আর একটা কাজ করা যেতে পারে, দ্যাট ইজ এই ফিল্ড রেজিস্ট্যান্স লাইনটাকে আমি কনস্ট্যান্ট রাখতে পারি। ঠিক আছে, এই ফিল্ড রেজিস্ট্যান্স লাইনটাকে আমি কনস্ট্যান্ট রাখতে পারি, এখানে 2-3টে পয়েন্ট আছে একটু বলে নিই। ফিল্ড রেজিস্ট্যান্স লাইনটাকে আমি কনস্ট্যান্ট রাখতে পারি। ঠিক আছে, দিয়ে আমি কি করতে পারি, এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা ছিল, মানে ম্যাগনেটাইজেশন কার্ভ যেটা ছিল সেটাকে আমি ভ্যারি করাতে পারি। ঠিক আছে, সাপোজ ধরো এইদিকে যদি ভোল্টেজ থেকে থাকে, এদিকে যদি ফিল্ড কারেন্ট থেকে থাকে, তাহলে আমাদের জেনারেল কেসে কার্ভটা কিরকম ছিল? জেনারেল কেসে কার্ভটা ছিল এরকম একটা খানিকটা, এরকম ভাবে একটা কার্ভটা ছিল। ঠিক আছে, এবার যত আমি ধরো স্পিডটাকে বাড়াচ্ছি বা কমাচ্ছি, তত কার্ভের নেচারটা এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি স্পিড ডিপেন্ডেন্ট কার্ভ হচ্ছে, এরকম ভাবে কার্ভটা পরপর পরপর চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কার্ভের নেচারটা একইভাবে থাকতে থাকে, উপরের দিকে এরকম ভাবে চেঞ্জ হতে থাকে। তো এইটা আমার কাছে ফিল্ড রেজিস্ট্যান্স লাইন হয়, যেটা আমরা আগের দিন ড্র করতে শিখেছিলাম। ফিল্ড রেজিস্ট্যান্স লাইন কিভাবে ড্র করতে হয় স্যার? ভেরি ইজি। তুমি যে শান্ট জেনারেটরটা লাগিয়েছো, শান্ট জেনারেটরটাকে এরকম ভাবে লাগিয়েছিলে, এটা তোমার শান্ট জেনারেটর ছিল। এবার শান্ট জেনারেটরের টার্মিনালে ধরো তুমি ভি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো এখানে, তার মানে এখানে কত ভোল্টেজ আসছে? টার্মিনালে ভি ভোল্টেজ আসছে। এর রেজিস্ট্যান্স ধরে নাও আরএফ, এর মধ্যে দিয়ে ধরে নাও কারেন্ট আইএফ। তাহলে আমি যদি ভিএফ ভার্সেস আইএফ প্লট করি, দ্যাট ইজ কার প্লট? ভিএফ বাই আইএফ, দ্যাট ইজ আ প্লট অফ আরএফ, তাই তো? তো এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লট বলতে পারি। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লট মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন দ্যাট ইজ পাসিং থ্রু জিরো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স লাইনের প্লট। দেখো এখানে এই এমটা হচ্ছে আমার কাছে গিয়ে আর এফ। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারি। সরি, এমটা হচ্ছে আমার কাছে 1/RF। ঠিক আছে, এমটা হচ্ছে আমার কাছে 1/RF। এইভাবে আমরা এটাকে প্লট করতে পারি। আর বেসিক্যালি এটাকে ওয়াই অ্যাক্সিস বলবো, আর এটাকে এক্স অ্যাক্সিস যদি ধরো, তাহলে সেই হিসাবে দেখো 1/RF আসে। ঠিক আছে, তো এটা ছিল আমার কাছে ফিল্ড রেজিস্ট্যান্সের কার্ভ। আর এই যে ম্যাগনেটাইজেশন কার্ভটা আমরা ড্র করেছিলাম কার উপর ভিত্তি করে? আমরা ড্র করেছিলাম এর উপর ভিত্তি করে যে যখন আমি আস্তে আস্তে ডিউ টু রেসিডুয়াল ম্যাগনেটিজম, যখন এখানে আস্তে আস্তে ভোল্টেজটা বিল্ড আপ করতে শুরু করলো, আস্তে আস্তে কি হলো, কারেন্ট বাড়তে থাকলো, এবং কারেন্ট বাড়তে বাড়তে একটা টাইমে এসে সেটা স্যাচুরেট করে গেল, ভোল্টেজটা একটা পয়েন্ট এসে ফিক্সড হয়ে গেল, এরপর আর ভোল্টেজটা বাড়লো না। ঠিক আছে, তো সেটা আমরা চেক করেছিলাম ম্যাগনেটাইজেশন কার্ভে উইথ ইনক্রিজ ইন ফিল্ড কারেন্ট টার্মিনাল ভোল্টেজটা কিভাবে ভ্যারি হয়, মানে এই যে টার্মিনালে যে ভোল্টেজ ডেভেলপ হচ্ছে সেটা কিভাবে ভ্যারি হয় সেটাকে নোটিস করেছিলাম। এইবার আমরা একটা জিনিস এই কার্ভে নোটিস করলাম, যে যদি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের থেকে বেশি রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে আরসি থেকে যদি বেশি ভ্যালু রেজিস্ট্যান্স আমি ফিল্ড সার্কিটে লাগিয়ে ফেলি, তাহলে হোয়াট উইল হ্যাপেন ইজ দ্য ভোল্টেজ উইল নট বিল্ড আপ। মানে এইখানে যে রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য যে কারেন্টটা ফ্লো হওয়ার কথা ছিল সেটা ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে।
যদি কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হয়ে যায় ভোল্টেজ বিল্ড আপ উইল নট বি পসিবল। আবার বলছি, যদি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের থেকে বেশি রেজিস্ট্যান্স নিয়ে নিই তাহলে দ্য কারেন্ট দ্যাট উইল ফ্লো থ্রু কয়েল উইল গেট রিডিউস টু জিরো। তার মানে কি, ফ্লাক্সের ইনক্রিমেন্ট আর হবে না। ফ্লাক্সের ইনক্রিমেন্ট যদি না হয় তাহলে ভোল্টেজ আর বাড়বে না। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের বেশি রেজিস্ট্যান্স যদি ফিল্ড সার্কিটে নিয়ে নিই, জেনারেটর উইল ফেল টু বিল্ড আপ ভোল্টেজ। ঠিক সেম কেস আমরা কিন্তু এর ক্ষেত্রেও দেখতে পাই। ঠিক আছে, তো দেখো কি হচ্ছে ব্যাপারটা, খুব ভালো করে বুঝবে এই জায়গাটা। যত তোমার এই যে ফিল্ডের যে ম্যাগনেটাইজেশন কার্ভটা আমি ড্র করেছি, ঠিক আছে, এটা যদি কোনোভাবে ধরো এই যে ফিল্ড রেজিস্ট্যান্স যে লাইনটা আছে, ফিল্ড রেজিস্ট্যান্সের লাইনের উপরে চলে যায়, তাহলে কি হবে বলো, কি হবে? ক্রিটিক্যাল হয়ে যাবে। তখন এইটাকে আমরা বলবো ক্রিটিক্যাল স্পিড। এই যে এইখানে যে একটা স্পিডের জন্য ডিফারেন্ট স্পিডের জন্য আমরা এই কার্ভগুলো পাই। ঠিক আছে, সাপোজ ধরো আমি ফর এক্সাম্পল বলছি দিস ইজ স্পিড n1, দিস ইজ স্পিড n2 আর দিস ইজ স্পিড n3। ঠিক আছে, সো এই স্পিডের তলায় যদি কোনো কার্ভ নেমে যায়, ধরো এরকম ভাবে একটা কার্ভ আমি ড্র করছি যেটা এর তলায় নেমে গেছে, ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল স্পিডের থেকে যদি বিলো স্পিডে নেমে যায় সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে? সেক্ষেত্রে দেখো এই কার্ভটার সঙ্গে কম্পারিজন করো, এই কার্ভটার সাপেক্ষে দেখো এই যে লাইনটার সাপেক্ষে এই লাইনটা কি হয়েছে, তলায় রয়েছে। ভালো করে বুঝো, এই রেজিস্ট্যান্স লাইনের সাপেক্ষে এই লাইনটা কি রয়েছে, তলায় রয়েছে। এবার দেখো এই রেজিস্ট্যান্স লাইনের সাপেক্ষে এই লাইনটা কি রয়েছে, তলায় রয়েছে, তাই তো? তার মানে এই রেজিস্ট্যান্স লাইনটার জন্য এই ম্যাগনেটাইজেশন কার্ভটার জন্য এই রেজিস্ট্যান্সটা উইল প্রোভাইড আ গ্রেটার ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স। ঠিক আছে, আবার বলছি, এইখানে যে ম্যাগনেটাইজেশন কার্ভটা রয়েছে তার ক্ষেত্রে দেখো এই ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে, এই যে নিচের দিকে যেটা রয়েছে এই নিচের দিকের কার্ভটার জন্য কিন্তু ভোল্টেজ বিল্ড আপ উইল নট বি পসিবল। কেন পসিবল হবে না? কারণ এই কার্ভটার জন্য ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে গেছে, ওই জন্য ভোল্টেজ বিল্ড আপ হবে না। বাট বাকি যে কার্ভগুলো যেগুলো ফিল্ড রেজিস্ট্যান্স লাইনের উপরের দিকে আছে প্রত্যেকটার জন্য ভোল্টেজ বিল্ড আপ উইল বি পসিবল। বাট ফিল্ড রেজিস্ট্যান্স লাইনের কোন কার্ভ যদি নিচে চলে আসে তাহলে তার জন্য কিন্তু আর ভোল্টেজ বিল্ড আপ হবে না। এবার এই যে লাইনগুলো তৈরি হচ্ছে, এই লাইনগুলো তৈরি হচ্ছে বিভিন্ন স্পিডের উপর ডিপেন্ড করে। তার মানে যে মিনিমাম স্পিডের জন্য, সাপোজ সে n3 এখানে আমি লিখেছি, যে মিনিমাম স্পিডের জন্য ভোল্টেজ বিল্ড আপ উইল বি পসিবল, দ্যাট ইজ কল্ড এজ আ ক্রিটিক্যাল স্পিড। এই কার্ভটার ক্ষেত্রে এই যে লাইনটা ছিল, এই যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল আরসি, দ্যাট ইজ কল্ড এজ দ্য ক্রিটিক্যাল ফিল্ড রেজিস্ট্যান্স লাইন। আর এই লাইনটার ক্ষেত্রে এই যে কার্ভটা আমি ড্র করেছি, ফরসে আমি এখানে একটা অন্য কালার যদি ব্যবহার করি, এইটা যেটা আমি ধরো ড্র করেছি, আমি চেষ্টা করেছি যে লাইন বরাবর যেতে, এই লাইনটা, ঠিক আছে, এইটাকে আমরা বলছি হচ্ছে ক্রিটিক্যাল স্পিড। যে স্পিডে যদি আমি নিচে নেমে যাই তাহলে কিন্তু আর ভোল্টেজ বিল্ড আপ পসিবল হবে না। ঠিক আছে, এখানে সবসময় মনে রাখবে যে n3 যেটা আমি লিখেছি তার স্পিডটা সব থেকে কম, মানে n3 ইজ লেস দ্যান n2। ঠিক আছে, n3 ইজ লেস দ্যান n2 ইজ লেস দ্যান n1। ঠিক আছে, মানে উপর থেকে নিচের দিকে স্পিডটা রিডিউস করছে, এদিক থেকে এদিকে যদি আমি যাই তাহলে স্পিড ইজ রিডিউসিং। তার মানে যদি একটা পার্টিকুলার স্পিডের থেকে কম স্পিডে আমি এই মোটরটাকে ঘোরাতে শুরু করি, দেন অলসো দ্য ভোল্টেজ উইল নট বিল্ড আপ। দুটো পয়েন্ট আমাদের কাছে তৈরি হলো, একটা হচ্ছে একটা ক্রিটিক্যাল স্পিড এলো, যে স্পিডের নিচে যদি আমি নেমে যাই, নিচে আমি নেমে যাই তাহলে ভোল্টেজ বিল্ড আপ উইল নট বি পসিবল। ঠিক আছে, আর একটা জিনিস কি পেলাম, যে ক্রিটিক্যাল ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ আরএফ, ক্রিটিক্যাল আরএফ, সেইটাকে আমরা আরসি দিয়ে ডিনোট করলাম। সেই ক্রিটিক্যাল ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্সের থেকে যদি বেশি রেজিস্ট্যান্স হয়ে যায়
then voltage build up will not be possible. ক্রিটিক্যাল স্পিডের কম স্পিড হলে ভোল্টেজ বিল্ড আপ পসিবল হবে না, আর ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের থেকে যদি বেশি ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স হয়ে যায় দেন দ্য ভোল্টেজ বিল্ড আপ উইল নট বি পসিবল। তো এই দুটো ফ্যাক্টর খুব মাইনিউটলি বুঝবে কি বললাম, যদি আবার বলার দরকার পড়ে আমি আবার বলবো। দেখো কারো কোনো কোশ্চেন আছে এই দুটো পয়েন্টের উপর? কারো কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করছি। আবার হালকা করে বলছি, আমি বললাম যে যত আমি ধরো স্পিড, এই মোটরটা তো তুমি যখন ভোল্টেজ সাপ্লাই দেবে এটা স্পিডে ঘুরতে শুরু করবে। এই স্পিডটা যদি একটা সার্টেন স্পিডের থেকে, সাপোজ সে 1000 আরপিএম, এই 1000 আরপিএম এর থেকে যখন নিচে নেমে যাবে তখন কিন্তু আর ভোল্টেজ বিল্ড আপটা পসিবল হবে না। ঠিক আছে, কেন পসিবল হবে না? তার কারণ হচ্ছে এই যে ক্রিটিক্যাল ফিল্ড সার্কিট লাইনটা রয়েছে, এই যে ক্রিটিক্যাল ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্সটা রয়েছে, সেই লাইনটা তখন উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে যাচ্ছে মানে এই ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স বেশি হয়ে যাওয়ার জন্য কি হবে, কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে আইএফটার জন্যই তো ভোল্টেজ বিল্ড আপটা হচ্ছিল। যদি রেজিস্ট্যান্স এই টার্মিনালে খুব বেশি হয়ে যায় তাহলে কারেন্ট ফ্লোটা আটকে যাবে। স্পিড ফল করার জন্য কি হচ্ছে, স্পিড ফল করার জন্য এই রেজিস্টিভ এফেক্টটা ইনক্রিজ করছে, মানে রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে। ঠিক আছে, তো সেইটাকেও তোমরা ইনডাইরেক্টলি বলতে পারো, ইনডাইরেক্টলি সেটাই হচ্ছে। এবং অ্যাট লোয়ার স্পিড তোমার ভোল্টেজ বিল্ড আপটা পসিবল হচ্ছে না। আর এই কন্ডিশন যেটা আমরা দেখিয়েছিলাম, এক্ষেত্রে কি বলেছিলাম, এক্ষেত্রে বলেছিলাম যে আমি যত এদিক থেকে এদিকে যাচ্ছি, মানে যত ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্সটা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একটা সার্টেন পয়েন্টের পর যদি ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স আমি বাড়িয়ে দিই, ভোল্টেজ বিল্ড আপ উইল নট বি পসিবল। তাহলে একটা ক্রিটিক্যাল স্পিডের থেকে যদি কম স্পিড নেমে যায় তাহলেও ভোল্টেজ বিল্ড আপ হবে না, আর একটা ক্রিটিক্যাল ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্সের থেকে যদি বেশি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলেও ভোল্টেজ বিল্ড আপ হবে না। ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন ফ্যাক্টর। ঠিক আছে, আরে বাবা রে কি শুরু করলো, বলো। দেখো আর আরেকবার আর কিছু বলার কোন কোন কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো এই রিলেটেড। ঠিক আছে, এরপর আমরা ডিসি মোটর শুরু করব। এই পোর্শনটা আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে, এরপর আমরা ডিসি মোটর শুরু করব। ঠিক আছে, ডিসি মোটর শুরু করবো এরপরে। দেখো কারো কোনো বক্তব্য, কারো কোনো কোশ্চেন? না স্যার, স্যার ক্রিটিক্যাল আরএফ তাই তো বললেন, মানে ক্রিটিক্যাল তাই ফিল্ড তো? সার্কিট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ক্রিটিক্যাল ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স। আরএফ মানে হচ্ছে ফিল্ড সার্কিটে যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে সেটা। আচ্ছা, দুটো পয়েন্ট, স্পিডের থেকে কমে গেলে, একটা সার্টেন স্পিড থেকে কমে গেলে ভোল্টেজ বিল্ড আপ হবে না, একটা সার্টেন রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়ে গেলে ভোল্টেজ বিল্ড আপ হবে না। মানে দুটোতেই ঠিক আছে। দুটো হচ্ছে পয়েন্ট। আচ্ছা নোট করে নাও একটু, হয়ে গেলে বলবেন। গোষ্ঠীর মাথা কে যাচ্ছে এখানে, কি হচ্ছে এটা? দেখো এটা হয়ে গেল। স্যার আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো স্যার, ঠিক আছে আপনি পড়ান না, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ইগনোর করে নিচ্ছি। করো, এনজয় করতেই হবে, কিছু করার নেই। সবকিছু জিনিস তোমার মন মতো হবে না, আমার মন মতো হবে না, মাঝে মাঝে ভুলে যাই এগুলো, জানিস তো। প্রিন্সিপাল অফ অপারেশনটা ভুলে গেলেই মুশকিল হয়ে যায়। দেখো এটা হয়েছে, তারপর পরেরটা এগোচ্ছি। দেখো এইবার যে জিনিসটা বলবো সেটা কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝবে, ঠিক আছে? দেখো সেটা হচ্ছে একটা ডিসি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, আমি একটু আটকে থাকছি জেনারেটরে।
ক্যারেক্টারিস্টিক্স। বাহ বাহ বাহ, দেখো তাহলে সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের মধ্যে আমার কি কি থাকবে, একটা বাইরে কয়েল থাকবে, ঠিক আছে, সাপোজ তার ফিল্ড সার্কিটে কত রেজিস্ট্যান্স থাকবে আরএফ, এইখানে তুমি যদি একটা ভোল্টেজ দিয়ে দেখো সাপোজ ভিএফ, এখান দিয়ে তার জন্য একটা কারেন্ট যাবে আইএফ। এবার তুমি এখানে একটা আর্মেচারকে কনসিডার করবে এবং এর অ্যাক্রস একটা লোড কানেকশন করবে, ঠিক আছে, একটা লোডকে তুমি ধরো এখানে কানেকশন করেছো। তো দু তিনটে কেস আমি এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, একটু ভালো করে মন দিয়ে বুঝবে। এই ভেতরে যে রেজিস্ট্যান্সটা থাকে তাকে বলি আর্মেচার রেজিস্ট্যান্স, এখানে থাকে হচ্ছে ইজি বা জেনারেটেড ভোল্টেজ, আর টার্মিনালে যে ভোল্টেজটা অ্যাভেলেবেল থাকে তাকে বলে ভিটি, ঠিক আছে। তোমাদেরকে দুটো পয়েন্ট আমি বলবো, একটা হচ্ছে কল্ড অ্যাজ ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স, আর একটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। এবার ইন্টারনাল আর এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স মানে কি, ভালো করে এটা বুঝতে হবে। দেখো একটা ডিসি জেনারেটরকে যখন তুমি দেখছো, সেপারেটলি এক্সাইটেড যে জেনারেটরকে দেখছো, দেখো এই ইন্টারনাল ভোল্টেজ বলতে এখানে কোনটাকে বলে, এই সার্কিটের মধ্যে ইন্টারনাল ভোল্টেজ কোনটা, ইন্টারনাল ভোল্টেজ প্যারামিটার কোনটা বলো দেখি। স্যার ইএমএফ যেটা জেনারেট হচ্ছে সেটাই তো, যেটা জেনারেট হচ্ছে, কারেক্ট, ইজি, ঠিক আছে। ইজি হচ্ছে আমার কাছে একটা ইন্টারনাল প্যারামিটার। আর বলো দেখি এক্সটার্নাল প্যারামিটার কি আছে। স্যার ফিল্ড কারেন্টের জন্য যে ভোল্টেজটা দিচ্ছি না, মানে ভিএফ, এটা আমি দেখবো না, এটা আমার কাছে ক্যারেক্টারিস্টিক্স এর পার্ট না, আমার এইখানটা ক্যারেক্টারিস্টিক্স এর পার্ট, এটাও পার্ট, এটা হচ্ছে মেইনলি পার্ট হচ্ছে তাহলে ভিটি। তাহলে ইন্টারনাল আর এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দুটো কম্পোনেন্ট পেলাম, একটা হচ্ছে ইজি যেটা ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ, আর একটা হচ্ছে ভিটি দ্যাট ইজ এক্সটার্নালি যখন আমি রেজিস্ট্যান্স তার মধ্যে কানেকশন করছি তার ফলে যে জেনারেটেড ভোল্টেজটা হয় সেইটা, ঠিক আছে। এইবার যে পয়েন্টটা বলবো খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। দেখো যে পয়েন্টটা আমি ড্র করবো সেই পয়েন্টটা খুব ভালো করে বুঝবে। দেখো এক নম্বর হচ্ছে আমি একটা গ্রাফ প্লট করতে চাইছি, ঠিক আছে, আমি একটা গ্রাফ প্লট করতে চাইছি। আমি যদি এইখানে সাপোজ একটা কারেন্টকে ধরে নিই, সাপোজ সে আইএ, দ্যাট ইজ আমাদের কাছে লোড কারেন্ট যদি হয়, আর এদিকে যদি যে কোনো একটা ভোল্টেজ ভি, ধরো টার্মিনাল ভোল্টেজ একটা ভি ধরে নিচ্ছি, সেই ভি ভোল্টেজটাকে ফরসে তুমি যদি এখানে ভি জিরো দিয়ে দেখাতে চাও দেখাতে পারো, বা যে কোনো একটা ভ্যালু তুমি কনসিডার করতে পারো, এনি ভ্যালু, ভিটা হচ্ছে আমার কাছে এনি ভ্যালু, ঠিক আছে, বা ইনিশিয়াল ভ্যালু হিসেবে তুমি একটা ধরতে পারো ভি হিসাবে। আর এদিকে তুমি যদি কারেন্টকে দেখাও আই এটাকে, ঠিক আছে, তাহলে আমরা যখন কনস্ট্যান্ট ভ্যালু বা ডিসি ভ্যালুকে বোঝাই, ডিসি ভ্যালুকে সবসময় কি দিয়ে দেখানো, একটা স্ট্রেট লাইন দিয়ে দেখানো হয় তো, ঠিক আছে। তো কনস্ট্যান্ট ভ্যালু বা ডিসি ভ্যালুকে দেখানোর জন্য আমরা সবসময় একটা স্ট্রেট লাইনকে ইউজ করি, ঠিক আছে। তো সেই স্ট্রেট লাইনকে একটা ম্যাগনিটিউড আমি ধরে নাও, এখানে একটা ভ্যালু আছে সাপোজ সে ভি জিরো, একটা যে কোনো ভ্যালু এখানে অ্যাসাইন করো ভি জিরো হিসাবে। নেক্সট যেটা হচ্ছে, দেখো খুব ভালো করে বুঝবে, এটা তো পিওর কেসে যেখানে ধরো কোনো, তুমি এরম ভাবে বোঝো, এরম ভাবে বোঝো, ধরো একটা পিওর ওয়াইন্ডিং আছে, এইভাবে দেখো, এই ডিসি জেনারেটরের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, আমি একটা বেসিক্যালি কয়েল ইউজ করেছি, এরকম কয়েল আছে আমার কাছে। ডিসি জেনারেটরের যে আর্মেচার ওয়াইন্ডিংটা অ্যাকচুয়ালি কি একটা ওয়াইন্ডিং বা একটা কয়েল আছে, ঠিক আছে। যদি পিওরেস্ট ফর্ম আমি চেক করতে যাই, তো পিওরেস্ট ফর্মের ক্ষেত্রে যখন তুমি এখানে একটা ফিল্ডে ভোল্টেজ দেবে, আর যেহেতু জেনারেটর তুমি যখন এটাকে ঘোরাবে, তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হবে, ঠিক আছে, সেই ভোল্টেজটা উইদাউট এনি লস, যদি আমি শুধুমাত্র ইন্ডাক্টরের রেসপেক্টে ভাবি, যেখানে কোনো রেজিস্ট্যান্স নেই আমি যদি ধরে নিই, তাহলে সেই ভ্যালুটা আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, দ্যাট ইজ ভি জিরো ফর অ্যান আইডিয়াল ইন্ডাক্টর। এটা কি কেস ধরছি, ফর অ্যান আইডিয়াল ইন্ডাক্টর, আইডিয়াল ইন্ডাক্টর যদি একটা আইডিয়াল কেস হয়ে থাকে। আইডিয়াল ইন্ডাক্টর মানে কি, আইডিয়াল ইন্ডাক্টর মানে হচ্ছে যার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, বাট
আইডিয়াল তো কোনো কিছু হয় না। তো সেক্ষেত্রে আইডিয়াল কোনো কিছু যদি না হয় তাহলে তার মধ্যে একটা রেজিস্টিভ কম্পোনেন্ট আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে দেখাতে হয়। মানে সেক্ষেত্রে আমরা একটা রেজিস্ট্যান্স শো করি আর একটা কয়েলকে শো করি, যেটা আমরা বেসিক্যালি এর ভেতরে দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে আর্মেচার ওয়াইন্ডিংটা। এটা অ্যাকচুয়ালি কি আমার কাছে আর্মেচার ওয়াইন্ডিংটা। ঠিক আছে, আর্মেচার ওয়াইন্ডিংটা এটা হচ্ছে আইডিয়াল কেসটা। কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, প্র্যাকটিক্যালি এটা চলে আসে। তার মানে প্র্যাকটিক্যাল কেসে আমরা দেখি যে সেখানে একটা আর থাকে, সেখানে একটা এল থাকে। ঠিক আছে, একটা রেজিস্টিভ পার্ট থাকে, একটা ইন্ডাকটিভ পার্ট থাকে। তো এই যে রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ পার্ট দুটো থাকে, এই দুটোকে একসাথে আমরা রিপ্রেজেন্ট করি কি হিসাবে, এইখানে যে ভোল্টেজ ড্রপটা দেখাই দ্যাট ইজ ইজি হিসেবে দেখাই, আর এই যে ড্রপটা যেটা দেখাই আর এ যেটা দেখাচ্ছি দ্যাট ইজ দি রেজিস্টিভ পার্ট। ঠিক আছে, ধরো এখান দিয়ে যদি আই এ অ্যামাউন্ট অফ কারেন্ট গিয়ে থাকে, তার মানে এইখানে আমি যে ভোল্টেজ জেনারেটেড হচ্ছে সেটাকে ইজি দেখাচ্ছি, আর এখানে যে ড্রপটা হচ্ছে দ্যাট ইজ আমি দেখাচ্ছি আই এ ইনটু আর এ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা এই টোটাল ড্রপটাকে শো করছি এই কয়েলের অ্যাক্রসে, যেটা ভেতরে আমি দেখাচ্ছি। তার মানে যদি আমি পিওর ফর্ম অফ ইন্ডাক্টর ইউজ করতাম তাহলে এরকম একটা V0 কার্ভ পেতাম। বাট যেহেতু আমার কাছে একটা মিক্স রয়েছে, তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজটা কি হচ্ছে, খানিকটা রিডিউস হয়ে যাচ্ছে এর থেকে। দেখো কি বললাম, বুঝতে পারছো পয়েন্টটা কি বলছি, ক্লিয়ার হলো? যদি আমি এখানে পিওর ফর্ম অফ ইন্ডাক্টর ইউজ করতাম তাহলে টোটাল একটা ভোল্টেজ পেতাম সে V0। বাট যেহেতু প্র্যাকটিক্যাল কেস, সেখানে একটা রেজিস্টিভ পার্ট ইনক্লুডেড থাকে, তো তার জন্য একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। there is a change in voltage from the actual value। ঠিক আছে, তো এই যে চেঞ্জ ইন ভোল্টেজ ফ্রম দি অ্যাকচুয়াল ভ্যালু, এইটাকেই বলা হয় হচ্ছে গিয়ে তোমার এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। এই যে ব্যাপারটা তোমার চলে আসে। ঠিক আছে, যখন আমি আই এ আর এটা ড্রপটা বাদ দিয়ে দিই, তো ভালো করে বোঝো কি বলছি, এইটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। এই এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্সটা কোন ইকুয়েশন থেকে আসে, তুমি এখানে অ্যাপ্লাই করো। ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইএ আর এ। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবে, যেহেতু ভিটিটা আমি বার করতে চাইছি, ভিটি উইল বি ইজি মাইনাস আইএ আর এ। ঠিক আছে, সো এই প্রপার কন্ডিশনে যে ভোল্টেজটা থাকে এইটাকে আমরা জেনারেলি বলে থাকি হচ্ছে তোমার এই যে এইখানে V0 লাইনটাতে V0 রেসপেক্টে বলে থাকি। আর এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা থাকে সেটাকে আমরা বেসিক্যালি এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স অর ভিটি দিয়ে দেখিয়ে দেয়। ঠিক আছে, আর এর থেকে একটু উপরে মানে এই V0 থেকে একটু কম আর এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক থেকে একটু উপরে আমরা প্লট করে থাকি হচ্ছে ইজিটাকে, এরকম একটা জায়গা। ঠিক আছে, এরকম একটা জায়গা আমরা প্লট করে থাকি, দ্যাট ইজ ইজি। ঠিক আছে, মানে তিনটে কার্ভকে আমরা এইভাবে তিনটে প্লটে ভাগ করে থাকি। ইজি ভ্যালুটা হচ্ছে নর্মাল কেসের থেকে একটু কম, আর এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্সটা কোনটা আছে, যেটা হচ্ছে ভিটি থেকে ইজি মাইনাস আইআর যদি বাদ দেওয়া হয়। তার মানে এই যে ইজি কার্ভটা রয়েছে, ইজি কার্ভটাকে তুমি কি করলে অ্যাকচুয়ালি এইখানে যে ডিফারেন্সটা রয়েছে ইজি থেকে আইআর এ, সেইটা হচ্ছে তোমার কাছে আইএআর এ ডিফারেন্স রয়েছে। মানে তুমি যদি এখানে ইজি মাইনাস ভিটি করো তাহলে এই ভ্যালুটা পাবে, মানে এই ডিফারেন্সটা তোমার রয়েছে আইএআর এ টার্মসে রয়েছে। যত আইএটা বেড়েছে তত আর এ দিয়ে মাল্টিপ্লাই হতে থেকেছে এবং কার্ভটা এইভাবে এগিয়েছে। ঠিক আছে, এবার যদি আমি এই লাইনটাকে ফার্দার এক্সটেন্ড করি, আরো যদি আগে এগাই, তাহলে একটা পয়েন্ট এক্সিস্ট করে যে পয়েন্টের পর থেকে এই কার্ভটা উল্টো দিকে বেঁকতে শুরু করে। মানে তুমি ফার্দার কারেন্ট ইনক্রিজ করতে 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 কি হবে, যত তুমি এখানে কারেন্টটা বাড়াবে তত কি হবে, এই টার্মিনালে ভোল্টেজটা রিডিউস করতে শুরু করবে। ঠিক আছে, একটা পয়েন্টের পর থেকে যখন তুমি ফার্দার কারেন্টটাকে ইনক্রিজ করার চেষ্টা করবে, সাপোজ তুমি একটা লোড লাগিয়েছো, লোডের থ্রু দিয়ে কারেন্টটা ইনক্রিজ করার চেষ্টা করছো, তখন কি হচ্ছে, ভোল্টেজের টার্মিনাল ভোল্টেজটা আস্তে আস্তে ড্রপ করতে শুরু করছে এবং ফাইনালি একটা পয়েন্ট এসে সেটা কিন্তু গিয়ে মিশবে। তুমি যদি ফার্দার ইনক্রিজ করতে থাকো, ইনক্রিজ করতে করতে আরো একটু দূরে হবে, ইনক্রিজ করতে করতে এরকম একটা জায়গায় এসে মিশবে। ঠিক আছে,
এই নিচের কার্ভটা একটু কাছে হয়ে গেছে, এরকম একটা জায়গায় গিয়ে মিশবে। ঠিক আছে, তো এই যে কার্ভটা আমি ড্র করলাম, লাস্ট যেটা ড্র করলাম, দিস ইজ দি এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। আর এই যে ইজির কার্ভটা ড্র করেছিলাম জাস্ট বিলো ভি0, এইটাই হচ্ছে আমার কাছে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স। ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। আর এই সার্কিটের উপরে আমার তো সেই আগেও আমরা ড্র করেছি যে ভিএফ ভার্সাস আরএফ, মানে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ভিএফ ইজ ইকুয়াল টু আইএফ আরএফ। তো এখান থেকে যদি আমি আরএফ এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা প্লট করতে চাই, দ্যাট ইজ ভিএফ বাই আইএফ, কি রকম পাবো? এইরকম একটা স্ট্রেট লাইন পাবো, এরকম একটা স্ট্রেট লাইন পাবো। ঠিক আছে, যেটা আমার কাছে কার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর দা ফিল্ড রেজিস্ট্যান্স লাইন, ফিল্ড রেজিস্ট্যান্সের ক্যারেক্টারিস্টিক কার্ভ। এবার এই ফিল্ড রেজিস্ট্যান্সের ক্যারেক্টারিস্টিক কার্ভ আর এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স যে পয়েন্টে মিট করে সেইটাকে বলা হচ্ছে অপারেটিং পয়েন্ট। এইখানে জেনারেলি আমাদের যে ডিসি মেশিনটা রয়েছে বা জেনারেটর রয়েছে, সেই জেনারেটরটা অপারেট করে। তাহলে একটা জেনারেটর কোন পয়েন্টে অপারেট করে? যেখানে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স আর ফিল্ড সার্কিটের যে লাইনটা রয়েছে সেই দুটো যে পয়েন্টে মিট করে, সেইখানে বেসিক্যালি আবার অপারেটিং পয়েন্টটা থাকে। ঠিক আছে, আর তুমি যদি এটাকে পুরোপুরি একসাথে দেখাতে চাও, মানে একটা কার্ভের রেসপেক্টে যদি একটা পয়েন্টের রেসপেক্টে দেখাতে চাও, তাহলে ধরো তুমি এখানে তিনটে পয়েন্ট পাবে। একটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে তোমার কাছে ভিটি, এইটা টার্মিনাল ভোল্টেজ। এবার ভিটি থেকে যত তুমি উপরে উঠবে এই পোর্শনটা, বাকি যে পোর্শনটা এই যে এই লাইন পর্যন্ত, এই পোর্শনটা হচ্ছে এই লাইনের পর্যন্ত, এই যে এই যে হালকা লালে আর ইয়েতে কমলা কালারের যেটা রয়েছে, এই গ্যাপটাকে আমরা বেসিক্যালি বলে থাকি আইএআর এ দিয়ে, আইএআর এ দিয়ে। তার মানে এই আইএআর এটা যদি তুমি ভিটির সাথে যোগ করো তাহলে তুমি কি পাবে? ইজি পাবে। ওই জন্য দেখো এই যে কার্ভটা আমি ড্র করেছি এটাকে আমি ইজি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, তো এই কন্ডিশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর ভি0টা কি? ভি0টা হচ্ছে আমি পিওর ফর্ম অফ ইন্ডাক্টর ইউজ করেছি, যে ক্ষেত্রে আমরা আর্মেচার রিঅ্যাকশনের এফেক্টটাকে কনসিডার করে নিই। ঠিক আছে, এখানে যে তিনটে কার্ভ আছে, তিনটে কার্ভের তিনটে সিগনিফিকেন্স আছে। একটা হচ্ছে ভি0 কার্ভ আছে, একটা হচ্ছে ইজির কার্ভ আছে, আর একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স বা ভিটির কার্ভ আছে। ঠিক আছে, ভি0 এর ক্ষেত্রে আমরা কোনো আর্মেচার রিঅ্যাকশনকে ধরিনি, আর্মেচার রিঅ্যাকশন নট ইনক্লুডেড, বা তুমি এক কথায় বলতে পারো পিওর ফর্ম অফ ইন্ডাক্টরকে আমি কনসিডার করেছি, আর্মেচার রিঅ্যাকশনটাকে আমি এখানে কনসিডার করিনি ফার্স্ট কেসটাতে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স অফ তোমার সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। যদি তুমি একটা ডিসি জেনারেটরকে কানেকশন করো, তার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সকে এইভাবে প্লট করতে হয় উইথ রেসপেক্ট টু ভোল্টেজ এন্ড উইথ রেসপেক্ট টু কারেন্ট। এটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ ইওর ডিসি জেনারেটর, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। দেখো, আর এইটাকেই তুমি যখন প্লট করেছিলে শান্টের ক্ষেত্রে, তখন তুমি এই কার্ভটা পেয়েছিলে। দেখো, এই যে কার্ভটা তুমি পেয়েছো এটা হচ্ছে ইজি ভার্সেস আইএ ক্যারেক্টারিস্টিক্স, মানে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ শান্ট জেনারেটর। আর এটা তুমি কি করলে? এটা তুমি কি পেলে? এটা পেলে হচ্ছে সেপারেটলি এক্সাইটেড মেশিনের ভিআই ক্যারেক্টারিস্টিক্স। তুমি যদি ভোল্টেজ কারেন্ট বাড়াও তাহলে ভোল্টেজের নেচারটা কিরকম ভাবে চলবে সেইটা তুমি এখান থেকে দেখতে পাবে। কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার আমার একটু এক্সটার্নাল এই ক্যারেক্টারিস্টিক্স একটু বলতে হবে, আমি এই যে কেন কার্ভটা হলো বুঝলাম না। আচ্ছা, একটা একটা করে সলভ করি, কারো যদি কোনো কোশ্চেন থাকে পরে জিজ্ঞেস করতে পারো। এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে আমি ভিটি ভার্সাস আইএ প্লট করব। ঠিক আছে, এবার ভিটি ভার্সাস আইএ যদি প্লট করো তাহলে কি ঘটনাটা ঘটবে? দেখো, যত তুমি আইএটা বাড়াবে, তুমি এখানে কনসিডার করো আইএটা বাড়াচ্ছ, তাহলে আইএআর এর ড্রপটা কি হবে? বাড়বে। তাহলে আইএআর এর ড্রপটা যদি বাড়তে থাকে তাহলে ইজি মাইনাস আইএআর এটা কি হবে? কমতে থাকবে। হ্যাঁ স্যার। দেখো, তুমি এদিক থেকে এদিকে যখন যাচ্ছ তখন কি করছো? কারেন্টটাকে বাড়াচ্ছ, আইএটাকে ইনক্রিজ করছো।
তাহলে আইএ যদি তুমি ইনক্রিজ করো তাহলে কি ঘটনা ঘটবে, আইএআর এর ড্রপটা ইনক্রিজ করবে। তার মানে ইজি মাইনাস আইএআর এই টার্মটা কি হবে, রিডিউস করবে। তার মানে তুমি অ্যাকচুয়ালি কি চেক করছো, ভিটিটা রিডিউস করাচ্ছ। তুমি দেখো যত কারেন্টটা বাড়িয়েছো তত দেখো ভিটির পয়েন্টটা রিডিউস করতে, ভিটিটা নিচের দিকে নামতে শুরু করেছে, ভিটিটা নিচের দিকে কমতে শুরু করেছে। দেখো তুমি যদি এই কার্ভ বরাবর হাঁটতে শুরু করো, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ফরসে রেড কালার করে দিচ্ছি। এই কালারটা যদি আমি রেড কালার করে দিই, দেখো রেড কালারটা কি হচ্ছে, আস্তে 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 নিচের দিকে নেমেছে। যত কারেন্ট বাড়িয়েছো তত ভোল্টেজের ভ্যালুটা নিচের দিকে নামতে শুরু করেছে, টার্মিনাল ভোল্টেজটা নামতে নামতে একটা পয়েন্ট পর্যন্ত গেছে, যে পয়েন্ট পর্যন্ত একটা পার্টিকুলার কারেন্ট পর্যন্ত গেছে, ম্যাক্সিমাম কারেন্ট পর্যন্ত। এরপরে আস্তে 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 কারেন্টটা আবার কিন্তু রিভার্স ব্যাক করেছে, মানে উল্টো দিকে চলে এসেছে। টার্মিনাল ভোল্টেজটা বাড়াতে বাড়াতে একটা পয়েন্ট পর্যন্ত তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে, একটা পয়েন্ট পর্যন্ত তুমি টার্মিনাল ভোল্টেজটা কমাতে পারো, কিন্তু তার থেকে কমে গেলে কিন্তু আস্তে আস্তে ভোল্টেজটা জিরোর দিকে চলে যাবে, মানে মোটরটা বন্ধ হতে শুরু করে দেবে। এইদিকে চলে আসা মানে মোটরটা কিন্তু বন্ধ হতে শুরু করে দিয়েছে, মোটরের কারেন্ট কিন্তু রিডিউস হতে শুরু করেছে, ভোল্টেজ কিন্তু টার্মিনালে কমতে শুরু করেছে, ঠিক আছে। তার মানে স্যার মানে ইজি আর হচ্ছে স্যার আইএআর এর ভ্যালুটা সেম হয়ে যাচ্ছে, তাই তো? এক কথায় তাই। আচ্ছা 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 আচ্ছা। আর ভিটিটা কোনটা, ভিটিটা হচ্ছে যে পয়েন্টে ফিল্ড রেজিস্ট্যান্স লাইনটা আর এই এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্সটা মিট করে, সেইটা হচ্ছে আমার কাছে ভিটি পয়েন্ট, সেটাই আমার কাছে অপারেটিং পয়েন্ট। তুমি তো সেই অপারেটিং পয়েন্টের বাইরেও ভোল্টেজ বাড়াতে পারো, সেটা সেই অপশনটা তো তোমার কাছে সবসময় আছে, ঠিক আছে। তুমি লোড চেঞ্জ করে করতেই পারো, বাট লোড চেঞ্জ করে করলে এই লাইনটা আসে না। মানে তুমি এটা করতে পারো না, তুমি ইনফাইনাইটলি কারেন্ট বাড়াতে পারবে না, ঠিক আছে। এই লাইনটা পেছন দিকে ঘুরে আসার অর্থ হচ্ছে তুমি ইনফাইনাইট অ্যামাউন্টে কারেন্টটা বাড়াতে পারবে না। ইনফাইনাইট অ্যামাউন্টে যদি তুমি কারেন্টটা বাড়াতে শুরু করো, মানে প্রচুর বাড়াতে থাকলে একসময় ইজি থেকে বড় হয়ে যাবে। এটা ইজি থেকে বড় হয়ে গেলে কি হয়ে যাবে, এই আস্তে আস্তে এটা তোমার নেগেটিভ হতে শুরু করবে, টার্মিনাল ভোল্টেজটা কমতে শুরু করবে, ঠিক আছে, নেগেটিভ সাইনে চলে যাচ্ছে, উল্টো দিকে বেঁকে যাচ্ছে ওই জন্য কার্ভটা। দেখো আর কারো কোনো কোশ্চেন আছে? সন্দীপ, সন্দীপের ভালো ভালো কোশ্চেন থাকে। সন্দীপ, দেখো অরণ্য বলো, তোমার কোনো কোশ্চেন কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। সৌরভ, হ্যাঁ স্যার। মেন হচ্ছে তিনটে জিনিস, যদি কোনো যদি আর্মেচার রিঅ্যাকশন হয়, যদি আর্মেচার রিঅ্যাকশন কনসিডার না করি তাহলে এটা স্ট্রেট লাইন হবে। আর্মেচার রিঅ্যাকশনকে যদি কনসিডার করি তাহলে স্ট্রেট লাইনটা একটু রিডিউস হয়ে যাবে ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন ভোল্টেজ ড্রপ। তাকে যদি আমি আইএআর এর ড্রপটা কনসিডার করি সেটা আরো কমে যাবে, ঠিক আছে। তো ওই জন্য উইদাউট আর্মেচার রিঅ্যাকশন ভি0, উইথ আর্মেচার রিঅ্যাকশন ইজি, আর তার থেকে কমে গিয়ে হচ্ছে ভিটি। এই তিনটে হচ্ছে কার্ভ। আর তোমার এই দিকে দেখো, এইদিকে কারেন্ট আছে, এদিকে ভোল্টেজ আছে। কারেন্ট মানে আর্মেচার কারেন্ট অথবা লোড কারেন্ট, আর ভোল্টেজ মানে টার্মিনাল ভোল্টেজ বলতে পারো, বা ভোল্টেজের নেচারটাকে তুমি এদিকে চেক করছো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি এই যে আপনি এটা করেছেন না এখানে, এই যে ইজি কার্ভটা, ইজি না হচ্ছে ভিটি কার্ভটা, যেটা পুরো একদম আই এর সাথে ঠিক, ওটা মানে কিসের জন্য হচ্ছে? এইটা হচ্ছে তুমি ইনফাইনাইটলি আই এটা বাড়াতে পারবে না। এইখানে কি দেখাচ্ছে, এইখানে দেখাচ্ছে ভিটিটা জিরো হয়ে গেছে, টার্মিনাল ভোল্টেজ একটা কারেন্ট এসে জিরো হয়ে গেছে। বইতে দেখবে ম্যাক্সিমাম এত অবধি দেখানো আছে বা এত অবধি দেখানো আছে, কিন্তু তুমি তো ইনফাইনাইটলি কারেন্টটা বাড়াতে পারো না, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? এখানে তো ভোল্টেজ ড্রপ করছে, তো ভোল্টেজ তো ড্রপ করছে বলেই সমস্যাটা, হুম সেটাই তো আইআর এ দিয়ে আমি দেখিয়েছি। হুম। আর এটা হচ্ছে ঘটছে তো আর্মেচারের কাছে, তাই তো? আর্মেচারের কাছে হচ্ছে। তুমি যদি দেখো ভালো করে বোঝো, কারেন্টটা যদি কন্টিনিউয়াসলি বাড়াতে থাকো, বাড়াতে বাড়াতে একটা রেঞ্জ পর্যন্ত তুমি তো বাড়াতে পারবে, তারপর তো আর পারবে না। এটা ইনফাইনাইটলি আই এটা বাড়ানো সম্ভব নয়, এইটা হচ্ছে ফিক্সড ভ্যালু। এই অবধি, এর বেশি তুমি আইএ যেতে পারবে না, ঠিক আছে। স্যাচুরেট করে যাবে পোল ফেসেস। তুমি ম্যাক্সিমাম কতটা জেনারেট করতে পারো সেটা তোমাদের আগের দিন বলেছিলাম, যে ম্যাক্সিমাম কতটা কারেন্ট অ্যালাউ করতে পারে, সেটা লিমিটিং কন্ডিশন আছে।
ঠিক আছে, তারপরে তুমি যদি বাড়ানোর চেষ্টা করো তাহলে ভোল্টেজটা আরো ফল করতে শুরু করবে। দেখো এখান থেকে ড্রাস্টিক্যালি ফল করে গেছে ভোল্টেজ। এটা হয়ে গেল সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স। এটা কিন্তু তোমরা অলরেডি শান্ট জেনারেটরের ক্ষেত্রে করেছো। আমি ওই আগের দিন যেগুলো তোমাদের পড়িয়েছিলাম সেগুলো শান্ট জেনারেটরের ক্ষেত্রে আমি করিয়েছিলাম। ঠিক আছে, যদি এটা বোঝা যায় তাহলে ডিসি মোটরটা শুরু করব। দেখো কোনো প্রবলেম কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আর এই ফর্মুলাটা মনে রাখবে, এই যে ইকুয়েশনটাকে দেখো আমি এখানে জাস্ট এক্সপ্লেন করেছি। এই ভিটি থেকে এই ইজি থেকে আইআর এ বাদ দাও, এই কার্ভ অনুযায়ী আইআর এ প্রত্যেকটা কম। দেখো এইখানে কারেন্ট কম ওই জন্য আইআর এ কম, এখানে কারেন্ট বেশি আইআর এ বেশি, এখানে কারেন্ট বেশি আইআর এ বেশি, ড্রপটা আস্তে আস্তে বেড়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন। হয়েছে, এগোই। বলো এবার তো তোমরা এক্সপার্ট, তোমরা বলবে ডিসি মোটর কে জানে ওয়ার্কিং প্রিন্সিপাল? কে জানো ডিসি মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল জানো কেউ? হ্যাঁ কিলো ও স্যার একটা জিনিস আমার খুব গুলি আছে, এটা মোটর আর হচ্ছে জেনারেটর দুটোই কি একই দিকে ঘোরে না অন্য দিকে? তুমি আগে বলো যে তুমি মোটরটাকে ঘোরাও না মোটরটা নিজে ঘোরে? মোটরটা নিজে ঘোরে। মোটর সবসময় অ্যান্টি ক্লকে ঘোরে। হ্যাঁ, এবার দিকটা কোনো ব্যাপারই নয়, তুমি যেদিকে খুশি ঘোরাতে পারো, তুমি যেদিকে খুশি ঘোরাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জেনারেলি অ্যান্টি ক্লকে ঘোরে, তুমি যেদিকে খুশি ঘোরাও কোনো অসুবিধা নেই। শুধু মনে রাখবে ডিসি মোটরে তুমি সাপ্লাই দাও, তুমি ইনপুট দাও। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাছে ডিসি মোটর। এবার এখানে একটা শ্যাফট লাগানো আছে, তুমি যখন সাপ্লাই দেবে তখন এই শ্যাফটটা ঘুরতে শুরু করবে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে তোমার কাছে ইনপুট, এটা হচ্ছে তোমার কাছে আউটপুট। আর ডিসি জেনারেটর তুমি যদি বলো তাহলে কি হবে বলো, তুমি এইখান থেকে আউটপুট কালেক্ট করছো, এখান থেকে তুমি আউটপুট পাচ্ছ, ভোল্টেজ পাচ্ছ, আর এখানে যে শ্যাফটটা রয়েছে সেই শ্যাফটটা তোমার ফিজিক্যালি তুমি ঘোরাচ্ছ, এটা তোমার ইনপুট। ঠিক আছে, তুমি এখানে ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট করছো, ইলেকট্রিক্যাল এনার্জিকে ইনপুট করছো, আর এখানে তুমি মেকানিক্যাল এনার্জিকে কি পাচ্ছ, আউটপুট হিসেবে পাচ্ছ। আর এখানে তুমি মেকানিক্যাল এনার্জিটাকে কি করছো, ইনপুট করছো, আর আউটপুটে কি পাচ্ছ, ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছ। দেখো তোমার ডাউটটা ক্লিয়ার হলো কিনা, যদি না হয়ে থাকে বলো। ফান্ডামেন্টালস ঠিক থাকবে তাহলেই হবে। আমাকে বলো ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল কি হবে? ফ্লেমিং লেফট হ্যান্ড, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল 4। ঠিক আছে, দ্যাট ইজ কারেক্ট। ঠিক আছে, একটু বলো ভাই, কেউ দু চারটে লাইন বল। দেখো তোমরা কেউ বলবে না আমি জানি, আমিও একটু বলি। ধরো আর কি বলো স্যার, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল আর কি? চেষ্টা করো, বলার চেষ্টা করো, না বলতে চেষ্টা করলে কি করে হবে? সহজ জিনিস। ধরো এটা হচ্ছে নর্থ পোল, ঠিক আছে, আর এখানে সাউথ পোল। ঠিক আছে, নর্থ আর সাউথ পোল। এবার এই নর্থ আর সাউথ পোলের মাঝখানে তুমি কি করেছো, ভালো করে বোঝো। নর্থ আর সাউথ পোলের মাঝখানে তুমি আর্মেচারটাকে প্লেস করেছো। ঠিক আছে, এই আর্মেচারকে প্লেস করছি। এইবার ফিক্সড প্যারামিটার কি, আমাকে তো ফিল্ডে সাপ্লাই বর্তমান বজায় রাখতেই হবে। ফিল্ডে আমার সাপ্লাই কন্টিনিউয়াসলি রয়েছে এবং ফিল্ডের ফ্লাক্স কন্টিনিউয়াসলি এখান থেকে যাচ্ছে, এটা ফিক্সড প্যারামিটার। ঠিক আছে, এইবার তুমি যদি এখানে একটা কন্ডাক্টরকে প্লেস করো, আর্মেচার কন্ডাক্টরকে যদি কনসিডার করো, সাপোজ সে ভেতরে এরকম একটা জায়গায় তুমি একটা কন্ডাক্টরকে রেখেছো। এবার এই কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডাইরেকশন যদি ক্রস পোলারিটিতে থাকে, মানে ইনটু দ্য পেপার যদি হয়, যদি ইনটু দ্য পেপার ক্রস পোলারিটি হয়, ঠিক আছে, তাহলে ইনটু দ্য পেপার ক্রস পোলারিটি হলে তুমি কি করছো, বাইরে থেকে সাপ্লাই দিচ্ছ, এরকম ভাবে ভেতরে সাপ্লাই দিচ্ছ, এই কন্ডাক্টর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে।
যদি ক্রস পোলারিটিতে তুমি সাপ্লাই দাও তাহলে কি হবে, তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হবে। ঠিক আছে, এইবার তুমি যদি একসাথে চিন্তা ভাবনা করো, দেয়ার আর টু ফ্লাক্সেস। কি ফ্লাক্স আছে? একটা হচ্ছে মেন ফিল্ড ফ্লাক্স আছে, ঠিক আছে, একটা হচ্ছে ফাই মেন আছে, মেন ফিল্ড ফ্লাক্স আছে ডিউ টু মেন ফিল্ড। আর একটা ফ্লাক্স তোমার তৈরি হয়েছে, দ্যাট ইজ ফাই এ অর আর্মেচার ফ্লাক্স। এটা কেন তৈরি হলো বলো? ডিউ টু সাপ্লাই গিভেন ইন দ্য আর্মেচার, সাপ্লাইয়ের জন্য। ডিউ টু সাপ্লাই গিভেন ইন দ্য আর্মেচার, গিভেন ইন দ্য আর্মেচার, তাই তো? এইবার ঘটনাটা কি ঘটছে ভালো করে বুঝো। এইবার ঘটনাটা এরকম ঘটছে যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ফ্লাক্স গুলো যাচ্ছে, ঠিক আছে, তার ডাইরেকশন যদি আমি এখানে দেখি তাহলে কিরকম হচ্ছে দেখো, নিচের দিকে হচ্ছে। তো এইটা হচ্ছে আমার কাছে ফাই মেন ডাইরেকশন। এবার এটা যদি ক্রস পোলারিটি থাকে, ক্রস পোলারিটি হলে ইনটু দ্য পেপার, তার মানে ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে হবে দেখো, এই দিকে হচ্ছে আর এই দিকে হচ্ছে। ঠিক আছে, আমি ইন্টারঅ্যাক্টিং ফ্লাক্সের দিকে রেসপেক্টে যদি ভাবি, মানে এই দিকে ফ্লাক্সের ডাইরেকশনটা রয়েছে আর এটা এই দিকে রয়েছে। আমি উপরের দিকটার সাপেক্ষে দেখছি, উপরের দিকটার সাপেক্ষে যদি বলি, তাহলে উপরের সাপেক্ষে আমি যদি বলবার চেষ্টা করি, তাহলে এই দিকে রয়েছে আমার কাছে আর্মেচার ফ্লাক্স ফাই এ। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে দুটো ফ্লাক্স ইন কোয়াড্রেচার আছে। কোয়াড্রেচার মানে একে অন্যের সঙ্গে 90 ডিগ্রিতে এক্সিস্ট করছে। ঠিক আছে, তো দুটো ফ্লাক্স যদি একে অন্যের সঙ্গে 90 ডিগ্রিতে এক্সিস্ট করে তাহলে কি হবে? দেয়ার উইল বি আ রেজাল্ট্যান্ট ফ্লাক্স। এদের দুজনের ফলে একটা রেজাল্ট্যান্ট ফ্লাক্স তৈরি হবে, এবং ডিউ টু দ্যাট রেজাল্ট্যান্ট ফ্লাক্স দেয়ার উইল বি এ টর্ক জেনারেটেড ইন দ্য রোটর ইটসেলফ। এটা তো আমার কাছে রোটর বা আর্মেচার। যদি নিচেরটা ধরি, বলা হবে ডিউ টু দ্য রেজাল্ট্যান্ট ফ্লাক্স। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এইটা আমি কোথায় ছবিটা আঁকলাম স্যার? এই ছবিটা আপনি কোথায় আঁকলেন? ধরো এইটা হচ্ছে কন্ডাক্টর ইনটু দ্য পেপার। এই কন্ডাক্টরের উপরে ফ্লাক্সের ডাইরেকশনকে যদি আমি দেখি, দেখো এইভাবে হচ্ছে, এই দিক বরাবর, আর উপর থেকে নিচের দিকে ফ্লাক্স আসছে। এটা আমি উপরটার জন্য আঁকলাম। যদি আমি নিচের দিকটার জন্য চিন্তা ভাবনা করি তাহলে কি হবে? ধরো এটা একটা কন্ডাক্টর, এইটা ক্রস পোলারিটি, তার মানে এই দিকে যদি ফ্লাক্সের ডাইরেকশন যদি হয় আর সে এর সাপেক্ষে যদি আমি আর্মেচার ফ্লাক্সকে দেখি তাহলে এরকম হবে। তার মানে এর জন্য ফিগারটা কিরকম হবে? এই দিকে তোমার থাকবে আর ফাই এ, আর এই দিকে তোমার থাকবে কি হবে বলো? ফাই মেন, তাই তো? তো এই দুজনের রেজাল্ট্যান্ট তুমি কি পাবে? এই দিকে একটা রোটেশন পাবে, এই দিকে তুমি ফাই রেজাল্ট্যান্টটা পাবে। ঠিক আছে, তো এই দুটো রেজাল্ট্যান্ট এইভাবে কিন্তু দুটো দুটো সাইডেই তোমার রেজাল্ট্যান্টটা কি বললেন? হ্যাঁ বলো। এই ডান দিকেরটা কি বললেন? ডান দিকেরটা হচ্ছে তুমি যদি কন্ডাক্টরটা তলার সাপেক্ষে ভাবো, তুমি একদিকে সাপেক্ষে, উপরের সাপেক্ষেও ভাবতে পারো, নিচের সাপেক্ষেও ভাবতে পারো। রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ডাইরেকশনটা তুমি যে কোনো একটা দিক দিয়ে চিন্তা করতে পারো, আইদার এটা দিয়ে চিন্তা করতে পারো অথবা এটা দিয়ে চিন্তা করতে পারো। তো এটা দিয়ে চিন্তা করাটা বেস্ট আর কি। ঠিক আছে, তো দুদিক দিয়ে তুমি ভাবতে পারো, দুটো দিক, দুটো সেপারেট অ্যাক্সিসের রেসপেক্টেও তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে, এই কার্ভটা জেনারেলি যে বইতে দেওয়া থাকে এটা এইরকম একটা ফিগারের রেসপেক্টে দেওয়া থাকে, যে ফাই এর ডাইরেকশনটা এদিকে, মানে এদিক থেকে এদিকে ফ্লাক্সের ডাইরেকশন দিকে ধরানো হচ্ছে, আর মেন ফ্লাক্সের ডাইরেকশনটা তো উপর থেকে নিচের দিকে আছে, সেটাকে এইভাবে প্লট করা হচ্ছে। ঠিক আছে, দুটো ফ্লাক্স যখন কোয়াড্রেচারে থাকে তখন দে প্রডিউস আ টর্ক। ঠিক আছে, এবং সেই টর্ক অ্যাকচুয়ালি কি করে? এই বডিটাকে ঘোরাতে শুরু করে। টর্কের একটা ডেফিনিশন লিখে রাখো। টর্ককে কাকে বলে? টর্ককে বলা হয় ফোর্স আন্ডার রোটেশন। ফোর্স আন্ডার রোটেশন। ঠিক আছে, কোন বডি যদি রোটেটিং কন্ডিশনে থাকে তো সেই কন্ডিশনে তাদের উপর যে ফোর্স অ্যাপ্লাই হয়, ঠিক আছে, দ্যাট ইজ নাথিং বাট ইউর টর্ক। তো দুটো ফ্লাক্স যখন একে অন্যের কোয়াড্রেচারে থাকে তখন এই টর্কটা ডেভেলপড হয় ইন দা ডিসি মোটর আর্মেচার এবং দা। স্যার হ্যাঁ বলো। বলছি ফাই, এটা তো আপনার নর্থ পোল টু সাউথ পোল, সাউথ পোলে যাচ্ছে, সেটা ফাই আর্মেচার ফ্লাক্স। বাহ, তুমি এতক্ষণ ধরে এটা বুঝলে?
এটাকে ওটা কি কেটে বলে? গেছিল আমার স্যার। এটাকে কি বলে? এটাকে নর্থ পোল আর সাউথ পোলটাকে কি বলে? ওটা তো নর্থ পোল সাউথ পোল। ওটাকে কি মেইন বলে? ফিল্ড। মেন ফিল্ড। মেইন ফিল্ড। হ্যাঁ, মেন ফিল্ড। তাহলে এটাকে তুমি আর্মেচার ফ্লাক্স কেন বলছো? তাহলে আর্মেচার ফ্লাক্সটা কোনটা, মানে ওই যে যেটা চারিদিক দিয়ে যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে সেইটা আর্মেচার ফ্লাক্স? আর্মেচার ফ্লাক্স মানে আর্মেচার ফ্লাক্স কোথায় হয়? ফিল্ডে হয়। না, আর্মেচার আর্মেচারের ফ্লাক্স জন্য হবে যে আর্মেচারে। ফ্লাক্সটা। আর্মেচার ফ্লাক্স হবে আর্মেচারে। তুমি যদি একটা আর্মেচারের মধ্যে কারেন্ট পাঠাও, আর্মেচারের মধ্যে যদি তুমি কারেন্ট পাঠাও, তাহলে কি হবে? সেই কন্ডাক্টরের চারিদিকে ফ্লাক্স তৈরি হবে। দ্যাট ইজ আর্মেচার ফ্লাক্স। আমি বললাম দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ফিল্ডের ফ্লাক্স, একটা হচ্ছে আর্মেচারের ফ্লাক্স। ফিল্ডের ফ্লাক্স কোনটা? যেটা ফিল্ডের জন্য তৈরি হচ্ছে, নর্থ পোল টু সাউথ পোল যে ফিল্ড লাইনসটা রয়েছে তার জন্য। আর আর্মেচারের মধ্যে তো ও কন্ডাক্টর আপনি আছে। এখানটা লিখে দিয়েছেন সাপ্লাই গিভেন। হ্যাঁ, ওই তো বললাম আমি সবই লিখে রাখি, তোমরাই খেয়াল করো না এই আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে তোমার কাছে মেন ব্যাপার আর কি। দেখো, কারো কোনো অসুবিধা, কারো কোনো কোশ্চেন, কারো কোনো ডাউট? তাহলে টু ফ্লাক্সেস ইন, এটাও লিখে রাখি, টু ফ্লাক্স ইন কোয়াড্রেচার, কোয়াড্রেচার প্রডিউসেস টর্ক। এবার এই টর্কের ডাইরেকশনটা কোন দিকে হবে, দ্যাট ডিপেন্ডস আপন এফএলএইচআর। ঠিক আছে, এই টর্ক কোন দিকে মোটরটাকে ঘোরাবে, দ্যাট উইল ডিপেন্ড আপন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ঠিক আছে, ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল থেকে তুমি ডিসাইড করতে পারবে যে এই টর্কের জন্য কোন দিকে এইটা ঘুরতে শুরু করবে। rotation the armature in anti-clock. অ্যান্টি ক্লক হবে। ঠিক আছে, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক অনেকক্ষণ ধরে বলছে, আমি মেনে নিচ্ছি এটা অ্যান্টি ক্লকই হবে। ঠিক আছে, তো ধরো এইখানে যে ছবিটা আমি এঁকেছি, এই ছবিটা অনুযায়ী, এই যে ছবিটা আমি এখানে এঁকেছি, এই ছবিটা অনুযায়ী এই ডিভাইসটা কোন দিকে ঘোরা উচিত? এই দিকে ঘোরা উচিত না এই দিকে ঘোরা উচিত? ক্লকওয়াইজ। বলো, কোন দিকে ঘোরা উচিত? ক্লকওয়াইজ। স্যার আরেকবার বলুন, বুঝলাম না। আরেকবার বলুন উপর তো। থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ফ্লাক্স লাইন্স আছে, এইখানে কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের চারদিকে ফ্লাক্স তৈরি হয়েছে, এটা আমার আর্মেচার। তো এই সিচুয়েশনে কোন দিকে রটরটা ঘুরবে? এই দিক বরাবর ঘুরবে না এই দিক বরাবর ঘুরবে? ফ্লেমিং এন্ড স্যার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরবে। সেটা কেন, মানে কিভাবে হবে? সেটা ফ্লেমিং এন্ড লেফট হ্যান্ড রুল অনুযায়ী হবে। তুমি দেখো, তোমার যে তিনটে আঙ্গুল আছে, তিনটে আঙ্গুলকে ঠিকভাবে প্লেস করো। ঠিক আছে, ধরো মধ্যমাটাকে এইদিকে প্লেস করলে, ঠিক আছে, আর এইদিকে তুমি যদি থামটাকে প্লেস করো, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে টর্কের রোটেশনটা কোন দিকে হচ্ছে। ঠিক আছে, আর কারেন্টটা হচ্ছে ইনটু দ্য পেপার হচ্ছে, তার মানে কারেন্টটা তোমাকে এইদিকে দেখাবে। সরি, আমি একটু ইয়ে করলাম, এইদিকে তোমার থাকবে, এইদিকে তোমার থাকবে কারেন্টটা, আমি এই দিকেটা বাদ দিচ্ছি। কারেন্ট হচ্ছে নিচের দিকে থাকবে। হ্যাঁ, আচ্ছা, কারেন্টটা বাদলা পাবে। হ্যাঁ, কারেন্টটা নিচের দিকে হবে, কারেক্ট, কারেন্টটা নিচের দিকে হবে। বলো কি হবে তাহলে? কারেন্টটা নিচের দিকেই হবে, বলো। তুমি যদি ইনটু দ্য পেপার ভাবো, দাঁড়াও তোমাদের ছবিটা অন করি, ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে বুঝতে পারছো তো? কেন হচ্ছে আমি সেটা সেটা বলছি। হ্যাঁ, দেখো তিনটে ফিঙ্গার রয়েছে, তিনটে ফিঙ্গারের মধ্যে মিডল ফিঙ্গারটাকে ভেতরের দিকে দেখাও, তাহলে তুমি ডাইরেকশনটা বুঝতে পারবে। ঠিক আছে, থাম্বের ডাইরেকশনটা দেখো নিচের দিকে রয়েছে, থামটা নিচের দিকে বডিটাকে ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে, যদি ইনটু দ্য পেপার হয় মানে এই ফিঙ্গারটা, মিডল ফিঙ্গারটা আমার কাছে কারেন্টের ডাইরেকশন হচ্ছে, আর এটা হচ্ছে ফ্লাক্সের ডাইরেকশন। ঠিক আছে, এবার তুমি যদি এটাকে ঠিকভাবে প্লেস করো, দেখো আমি এইভাবে দেখিয়েছি। ঠিক আছে, আমার আমার হাতটাকে দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। ঠিক আছে, দেখো এই মিডল ফিঙ্গারটা হচ্ছে ইনটু দ্য পেপার দেখাচ্ছে, আর ফ্লাক্সটাকে আমি উপর থেকে নিচের দিকে দেখিয়েছি, তার জন্য দেখো আমার এই থামটা কোন দিকে রয়েছে। এইভাবে প্লেস করো হাতটাকে উল্টো করে, এইভাবে প্লেস করলে তুমি এখানে দেখো কারেন্টের রোটেশনের ডাইরেকশনটা বুঝতে পারবে কোন দিক থেকে কোন দিকে হবে। দিস ইজ দি পারফেক্ট মানে ডাইরেকশন আর কি। এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, দেখো ইনটু দ্য পেপার ভেতরের দিকে রয়েছে, এটা হচ্ছে ফ্লাক্সের ডাইরেকশন। তাহলে টর্কের ডাইরেকশনটা এইদিকে হবে, বাঁ দিকে হবে। ঠিক আছে, দেখো কি বললাম, বুঝতে পারলে?
এই রোটেশনটা তোমরা অ্যান্টি ক্লক অটোমেটিক বলো, ঠিক আছে? এই রোটেশনটা চেক করে নেবে সবসময়, ঠিক আছে? তোমরা যখন ড্রয়িংটা ড্র করবে তখন তোমরা এই রোটেশনটা সবসময় চেক করে নেবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে তোমার এর ব্যাপারটা। দেখো এই অবধি বোঝা গেল? কারো কোনো অসুবিধা, কারো কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ব্যাক কনসেপ্ট অফ ব্যাক ইএমএফ। তো আমি হয়তো আগের দিন বলে দিয়েছিলাম, আগে একবার বলেছিলাম, তো একবার বলে দিচ্ছি কনসেপ্ট অফ ব্যাক ইএমএফ, ঠিক আছে? এই ব্যাক ইএমএফটা কি জিনিস তোমাদের ম্যাক্সিমাম জন হয়তো জানো, হয়তো বলেও ছিলাম। ধরো তুমি যখন একটা কয়েলের মধ্যে সাপ্লাই দাও, কয়েলের মধ্যে যখন তুমি সাপ্লাই দিয়েছো, যেহেতু একটা মোটর, তুমি একটা কয়েলের মধ্যে বেসিক্যালি এরকম একটা সাপ্লাই দিয়েছো, এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছো। তো ভোল্টেজ সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি হবে, এর মধ্যে দিয়ে একটা কারেন্টে ফ্লো হতে চেষ্টা করবে, সাপোজ একটা আই কারেন্ট ফ্লো হবে। তো একটা ইন্ডাক্টরের নেচার কি ছিল? ইন্ডাক্টর বাই নেচার উইল নট অ্যালাউ সাডেন চেঞ্জেস ইন কারেন্ট, উইল নট অ্যালাউ সাডেন চেঞ্জেস ইন কারেন্ট, সাডেন চেঞ্জেস ইন কারেন্ট। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তুমি প্রথমে কারেন্ট কত ছিল? 0 ছিল, তুমি হঠাৎ করে তার মধ্যে দিয়ে একটা কারেন্ট পাঠানোর চেষ্টা করছো, আই ড্যাশ, সাপোজ আই ড্যাশ একটা কারেন্ট পাঠানোর চেষ্টা করছো। তো সেই এই চেঞ্জ ইন কারেন্টটাকে ইন্ডাক্টর উইল অপোজ, এই চেঞ্জ ইন কারেন্টটাকে ইন্ডাক্টর অপোজ করবে, ঠিক আছে? বাধা দেবে। তো সেই বাধাটা কি করে দেবে? তো বাধাটা দেওয়ার উপায় হচ্ছে এই যে ভোল্টেজ পোলারিটি রয়েছে তার ঠিক অপোজিটে একটা ভোল্টেজ ইনডিউস করবে। অপোজ করার জন্য সে কি করলো? ইনডিউসেস এ ভোল্টেজ ইন অপোজিট পোলারিটি, ইনডিউসেস এ ভোল্টেজ ইন অপোজিট পোলারিটি, পোলারিটি টু দ্যাট অফ দ্য সাপ্লাই, টু দ্যাট অফ দ্য সাপ্লাই। সাপ্লাই এর সাপেক্ষে অপোজিট পোলারিটিতে একটা ভোল্টেজ ইনডিউস করবে। দিস ইনডিউসড ভোল্টেজ ইজ কল্ড অ্যাজ ব্যাক ইএমএফ। এই যে ভোল্টেজটা ইনডিউসড হলো এটাকে আমরা বলছি ব্যাক ইএমএফ হিসেবে, ঠিক আছে? এবার প্রসঙ্গ হচ্ছে যে এইটা কেন হচ্ছে, কারণ ইন্ডাক্টরের নেচারই হচ্ছে এই কারেন্টটাকে আটকানো, ঠিক আছে? তো তার জন্য এই ভোল্টেজটা ডেভেলপ হচ্ছে, এই ভোল্টেজটা তৈরি হচ্ছে। এটা তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়েও বলেছিলাম যে ধরো এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি আছে, ঠিক আছে? এবার তুমি যদি এখানে একটা ধরো 2 ওহমের রেজিস্ট্যান্স থাকে, তাহলে তুমি জানো 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? এটা তো ফিক্স। এইবার তুমি কি করলে, ধরো এই 10 ভোল্টটাকে 10 ভোল্টই রাখলে, ঠিক আছে? এবার এইখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে এই রেজিস্ট্যান্সটাকেও সেম রেজিস্ট্যান্স, বা ধরো রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করলে কোনো একটা ভ্যালুতে দিলে, ঠিক আছে? তো সেই অ্যাডজাস্টমেন্ট আমরা করি কি করে? সাপোজ ধরো এখানে যদি আমি একটা 1 ওহমের রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, বাট আমি 5 অ্যাম্পিয়ারের কারেন্টই ফ্লো করাতে চাইছি, দ্য কারেন্ট উইল রিমেন দ্য সেম, কারেন্টটাকে সেম রাখতে চাইছি, তাহলে আমাকে এখানে কি করতে হবে? এই সার্কিটটাতে কি চেঞ্জেস করতে হয়? এই কারেন্টটাকে অপোজ করার জন্য অপোজিট পোলারিটিতে এখানে একটা ভোল্টেজ সোর্স দেখালেই আমার সার্কিটটা কমপ্লিট হয়ে যায়। মানে এটা 1 ওহম করে দিয়েছিলাম, এই 1 ওহমের জন্য এখানে +-5 ভোল্টের ড্রপ হচ্ছিল, আর রিমেনিং যে ভোল্টেজটা আছে সেটাকে একটা ভোল্টেজ সোর্স হিসেবে আমি যদি দেখাই, তাহলে উই ক্যান অপোজ দ্য কারেন্ট, আমরা কারেন্টটাকে ইকুয়েট করতে পারি। মানে এখানেও কারেন্টটা যা আছে এখানেও কারেন্টটা তাই আছে, বাট লোডটাকে আমি রিডিউস করে দিয়েছি। তা লোডটা রিডিউস করার জন্য কি হচ্ছে? দের ইজ আ 5 ভোল্ট রিকোয়ারমেন্ট তৈরি হচ্ছে, 5 ভোল্ট একটা সাপ্লাই এর রিকোয়ারমেন্ট হচ্ছে। এটা কি করছে? এটা অ্যাকচুয়ালি অপোজ করছে এই ভোল্টেজটাকে, যাতে করে এই সার্কিটটা আমার কাছে ব্যালেন্স সার্কিট হয়। তার মানে কোনো একটা সার্কিটে যদি ইনপুট ফিক্স থাকে আর যত কারেন্ট ঢুকছে সেটাও ফিক্স থাকে, ইন দ্যাট কেস টু অপটিমাইজ লোডটাকে যদি চেঞ্জ হয়, লোড চেঞ্জ হওয়ার জন্য সেটাকে অপটিমাইজ করার জন্য আমাকে একটা কি করতে হবে? অপোজিট পোলারিটিতে একটা ভোল্টেজ ইউজ করতে হবে, তবে গিয়ে এইটা ব্যালেন্স হয়, এই টার্মিনাল ভোল্টেজটা ব্যালেন্স হয়। এখানে যে আননোন ডিভাইসটা কানেকশন করতে হবে বা আননোন এলিমেন্টটা কানেকশন করতে হবে, দ্যাট ইজ আ ভোল্টেজ সোর্স, নাথিং বাট আ ভোল্টেজ সোর্স। তো এই ভোল্টেজ সোর্সটাই এখানে ইন্ডাক্টর ইনডিউস করছে যাতে করে এই ভোল্টেজটাকে আটকাতে পারে। এই ইনডিউসড ইন্ডাক্টর ভোল্টেজটাকে আমরা বলি ব্যাক ইএমএফ, ঠিক আছে? এই ইনডিউসড ইন্ডাক্টর ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে ব্যাক ইএমএফ। দেখো দেখো কারোর কোনো অসুবিধা, কারোর কোনো ডাউট জিজ্ঞেস করতে পারো। ব্যাক ইএমএফ নিয়ে কারো কোনো প্রশ্ন বলতে পারবে তো না। জিজ্ঞেস করলে? হুম। ঠিক আছে, তাহলে
এটা একটু নোট করে নাও, হয়ে গেলে বলবে। তাহলে এখানে ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারলে, কনসেপ্ট অফ ব্যাক ইএমএফ বুঝতে পারলে। এটা তো আমি আগেও একবার বলেছিলাম, অনেকবারই বলেছি, তো তাও এখানে একবার বলে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে একটু অন্য জিনিস পড়বো আর কি। দেখো স্যার কাউন্টার এমএফ ওটা কি এক? কোনটা বলো? কাউন্টার ইএমএফ কাউন্টার ইএমএফ একই জিনিস। ব্যাক ইএমএফ বা কাউন্টার ইএমএফ একই জিনিস। কাউন্টার করা মানে কি? কাউকে কাউন্টার করা মানে হচ্ছে তাকে প্রতিরোধ করা, আটকানো। কাউন্টার ইএমএফ বা ব্যাক ইএমএফ একই বল, একই ব্যাপার। এক্সামের সময় ঘুরিয়ে প্রশ্ন দেয় তো কাউন্টার এমএফ, মানে হ্যাঁ ঠিক বলেছো, আমরা তো বুঝতেই পারছি না। ঠিক, একদম ঠিক। ব্যাক ইএমএফ আর কাউন্টার ইএমএফ ইজ দ্য সেম থিং। সেম, তাই? মেন কনসেপ্টটা বুঝতে পারলে তো, কেন আমরা ওখানে ভোল্টেজ, মানে কেন ইএমএফটাকে আমরা ব্যাক ইএমএফটা তৈরি হচ্ছে, বুঝতে পারলে তো? একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে। হ্যাঁ, টু রিডিউস দি সাডেন চেঞ্জ ইন ভোল্টেজ। মানে আস্তে আস্তে কি হবে, কালকে যারা ইন্ডাক্টরের ক্লাসে ছিল তারা হয়তো দেখেছে, ইন্ডাক্টরকে যখন চার্জ করা হয়, ইন্ডাক্টরকে চার্জ করার সময় কিরকম ভোল্টেজ পাওয়া যায় বলো? কালকে যারা যারা ছিলে, যদি এদিকে ভোল্টেজ হয়, এদিকে যদি টাইম হয়, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কি হয়? প্রথমে বেশি থাকে, তারপরে আস্তে আস্তে শর্ট সার্কিট হয়ে যায়, জিরো হয়ে যায় ভোল্টেজ। সেই কন্ডিশনে যদি আমি কারেন্টকে দেখতে চাই, কারেন্ট কি হয়? ইনিশিয়ালি জিরো থাকে, তারপর আস্তে আস্তে একটা পিক ভ্যালুতে গিয়ে পৌঁছে যায়, এরকম ভাবে স্টেডি হয়ে যায় একটা পিক ভ্যালুতে। ওই জন্য যে কোনো সার্কিটে যখন তুমি ইন্ডাক্টর ব্যবহার করবে, তার সঙ্গে একটা সিরিজের রেজিস্ট্যান্স ইউজ করবে। যদি সিরিজের রেজিস্ট্যান্স না ব্যবহার করো, তাহলে কি হবে, কারেন্টটা একটা মানে সার্টেন টাইমের পর কনস্ট্যান্ট হয়ে যাবে বা আরো বাড়তে শুরু করবে। তার মানে এর মধ্যে দিয়ে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো হওয়ার জন্য, যেহেতু এর মধ্যে রেজিস্ট্যান্সটা কম আছে, দেয়ার উইল বি আ হিউজ অ্যামাউন্ট অফ হিট লস। ঠিক আছে, আবার বলছি, যখন তুমি একটা ইন্ডাক্টরকে শুধু ভোল্টেজ সাপ্লাই দেবে, ভোল্টেজ সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি হবে, আস্তে আস্তে প্রথমে ছিল জিরো কারেন্ট, জিরোটা বাড়তে বাড়তে খানিকক্ষণের মধ্যে সেটা ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে পৌঁছবে, এবং টার্মিনাল ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর উইল বিকাম জিরো। ইন্ডাক্টরের অ্যাক্রসে টার্মিনাল ভোল্টেজটা জিরো হয়ে যাবে। তার মানে দিস উইল বিহেভ অ্যাজ আ শর্ট সার্কিট। এই কন্ডিশনে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হতে থাকবে, এবং তার জন্য ইন্ডাক্টরটা গরম হতে শুরু করবে। ঠিক আছে, এবং ততক্ষণ পর্যন্ত গরম হবে যতক্ষণ না পর্যন্ত ওই যে ওয়াইন্ডিং ইনসুলেশন গুলো আছে, ওয়াইন্ডিং ইনসুলেশন যতক্ষণ গলে না যাচ্ছে, ওয়াইন্ডিং ইনসুলেশন যেই গলে যাবে, মাঝখানে তারটা কেটে যাবে। ঠিক আছে, এবার এই প্রবলেমটাই তুমি একটা ইন্ডাকশন ওভেনে দেখতে পাবে, ইন্ডাকশন কুকার। ইন্ডাকশন কুকারে দেখবে টেম্পারেচার থাকে 1800। ঠিক আছে, দেখবে 1800 ওয়াট লেখা থাকে, 900 ওয়াট লেখা থাকে। ঠিক আছে, তো যেটা হাইয়েস্ট ওয়াটেজ আছে, সেই হাইয়েস্ট ওয়াটেজে বেশিক্ষণ ধরে করবে না ইউজ। তার কারণটা কি, বেশি ওয়াটেজের জন্য এই যে ইনসুলেশন গুলো বেশি ক্ষয় পায়। ঠিক আছে, ইনসুলেশন যদি ক্ষয় পেতে থাকে, তাহলে কি হবে, একটা টাইমে এসে দুটো ওয়াইন্ডিং ছেড়ে যাবে, কেটে যাবে। ঠিক আছে, জেনারেলি কি হবে, তোমার এই দুটো ওয়াইন্ডিং এ ধরো এই যে ভেতরে তো ইনসুলেশন আছে, ঠিক আছে, এটা বেসিক্যালি কেটে যাবে বা গলে যাবে। ঠিক আছে, ওয়্যারটা বেসিক্যালি কাট অথবা গলে যাবে। রেজিস্ট্যান্স লাগালে ইন্ডাক্টরে কি হবে তাহলে? রেজিস্ট্যান্স লাগালে তোমার কারেন্টটা কন্ট্রোল হবে, কারেন্টটা তুমি কমাতে পারবে, ভোল্টেজ ড্রপটা অতটা হবে না। মানে যেখানে প্র্যাকটিক্যাল শর্ট সার্কিট, দেখো এই কন্ডিশনটা কি, প্র্যাকটিক্যাল শর্ট সার্কিট, ভোল্টেজ বিকাম জিরো। ঠিক আছে, কারেন্ট ইজ ম্যাক্সিমাম, ভোল্টেজ ইজ জিরো। তার মানে এখানে কি হয়ে গেছে, শর্ট সার্কিট কন্ডিশন রাইজ করেছে। তোমার এখানে যদি একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে, তাহলে কি হবে, এই কন্ডিশনটা অ্যাচিভ করবে না। মানে কিছু পরিমাণ ভোল্টেজ তখন ওই রেজিস্ট্যান্সটার মধ্যে ড্রপ হতে থাকবে। বুঝতে পারলে আমি কি বললাম? জিরো ভোল্টেজ হয়ে যাবে না, মানে এলিমেন্টের অ্যাক্রসে প্র্যাকটিক্যাল জিরো ভোল্টেজ অ্যাপিয়ার করবে না। ঠিক আছে, মানে শর্ট সার্কিট হবে না, মোদ্দা কথা হচ্ছে এটা। তুমি কয়েলটাকে শর্ট সার্কিট করতে পারবে না সেই ক্ষেত্রে। there will always be a fixed resistance। ঠিক আছে, এই নেচারটা কি এরে বলবে, কালকে কি বেরিয়েছিল, এটা চার্জিং ভোল্টেজ কত বেরিয়েছিল?
ভি ইকুয়ালস টু, বল রে, ভিএল ইকুয়ালস টু ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সৌরভ কিছু আর বল। বাই এল ইন্টু টি। আর বাই এল বাই ইন্টু টি। এটা ঠিক লিখেছি তো? দেখ। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা কত বেরিয়েছিল বলো? এটা ছিল ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার ট্রানজিয়েন্ট তাই না? আর বাই এল ইন্টু টি। দেখ তো এটা ঠিক লিখলাম কিনা? এটাই হবে, ঠিক আছে, এটাই হবে। একটু মিলিয়ে নে। এই 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 কার্ভটা কোন ক্যারেক্টারিস্টিক্সটাকে ফলো করে? দিস ক্যারেক্টারিস্টিক্সটাকে ফলো করে। এই কার্ভটা কোনটাকে ফলো করে? এইটাকে ফলো করে, ঠিক আছে। আমি উল্টো লিখলাম, দেখ একবার, উল্টো লিখেছি মনে হচ্ছে, দেখে নে একবার। উল্টো লিখেছি, উল্টো লিখেছি, উল্টো। দেখো, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা ডিকে কার্ভ, মানে এটা ই টু দি পাওয়ার এক্স ডিকে কার্ভ হবে। দেখো, উল্টো লিখেছি। উল্টো লিখেছেন। আমি আমি ভুল লিখছি বলে তোরাও কি ভুল লিখবি নাকি? দেখো, ই টু দি পাওয়ার মাইনাস আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর নেচার হচ্ছে এইরকম হয়, ঠিক আছে? সবসময় মনে রাখবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর নেচার হচ্ছে এরকম হয়। আমি দেখছিলাম টেস্ট করে কারোর মনে আছে কিনা। আর এইটা হচ্ছে 1 মাইনাস দিয়ে করলে হয়। এটা 1 মাইনাস, এটা হচ্ছে 1 মাইনাস করতে হবে। 1 মাইনাস করলে এই কার্ভটা আসে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভি নেচার বাই আর ডিকেইং নেচার, ঠিক আছে? ভি বাই আর ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ই এল টু ইনটু দি পাওয়ার। ঠিক আছে। দেখো, দিস ইজ এ পার্ট অফ ট্রানজিয়েন্ট, দিস ইজ এ পার্ট অফ ট্রানজিয়েন্ট, দিস ইজ এ পার্ট অফ সার্কিট থিওরি। তুমি সেইটাকে এইখানে রিয়েলাইজ করছো, কনসেপ্ট অফ ব্যাক ইএমএফ এর মধ্যে রিয়েলাইজ করছো যে কেন এটা হচ্ছে, ঠিক আছে? এটা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? ওই জন্য কি হচ্ছে, এই কয়েলের রেজিস্ট্যান্সের ওই জন্য দেখবে আমাদের যে রেজিস্ট্যান্স বা কয়েল গুলো ধরা হয় তার মধ্যে কিন্তু আর্মেচার কয়েলের মধ্যে কিন্তু খানিকটা রেজিস্ট্যান্স থাকে, যেটাকে আমরা আর্মেচার রেজিস্ট্যান্স বা আরএ বলে কনসিডার করি। এই আর্মেচার রেজিস্ট্যান্স যদি না থাকতো তাহলে কেলেঙ্কারি হয়ে যেত, ঠিক আছে? আরে হ্যাঁ, কেলেঙ্কারি হয়ে যেত। আবার একটা স্টেটমেন্ট তোমরা শুনেছো, সেটা হচ্ছে এটাকেই সাপোর্ট করার স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে ডিসি মোটর শুড নেভার বি রান অন নো লোড। ডিসি মোটর শুড নেভার বি রান অন নো লোড, নেভার বি রান অন নো লোড। তার মানে বুঝতে পারছো, যদি নো লোডে রান করি তাহলে কি হবে? এখানে যেহেতু রেজিস্ট্যান্সটা খুব কম থাকে, বেসিক মানে আমি নো লোডে রান করাতে পারবো না, নো লোডে চালাতে পারবো না, তার কারণ এটা শর্ট সার্কিট হিসেবে বিহেভ করবে। তখন বেশিক্ষণ চালালে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। ওই জন্য আমরা স্টার্টারের থ্রু দিয়ে ইউজ করি। স্টার্টারের যে রেজিস্ট্যান্সটা থাকে, স্টার্টারের যে এই যে রেজিস্ট্যান্সটা থাকে, বিভিন্ন রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সের হাই ভ্যালুতে ধরিয়ে রেখে আমি ডিসি মোটরটাকে স্টার্ট করি। কিন্তু ডিসি মোটরকে কিন্তু কখনো নো লোডে চালানো হয় না। লোড ছাড়া কিন্তু ডিসি মোটরকে এই কারণেই চালানো হয় না। যদি চালানো হতো নো লোডে তাহলে কি হতো? এইখানে পয়েন্টে শর্ট সার্কিট হতো। এই শর্ট সার্কিট পয়েন্টটার জন্য হিউজ অ্যামাউন্ট অফ স্পিড জেনারেট করতো, আর সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সব খুলে বেরিয়ে যেত, ঠিক আছে? এই ভোল্টেজটা জিরো হওয়া উইল প্রডিউস এ হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট। দিস কারেন্ট উইল ইনডাইরেক্টলি প্রডিউস হিউজ অ্যামাউন্ট অফ স্পিড। এবং এই স্পিডের জন্য কি হবে? ওই যে এই যে আর্মেচারের গায়ে তুমি যে স্লটের মধ্যে কন্ডাক্টর গুলোকে লাগিয়ে রেখেছো, সেগুলো ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরে ছিটকে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এইটার জন্যই আমরা ডিসি মোটরকে কখনো আমরা নো লোডে লাগাই না, নো লোডে চালাই না, ঠিক আছে? দেখো, এই কনসেপ্টটা বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, অনেক কিছু বললাম, অনেক কিছুকে লিঙ্ক করে এক জায়গায় বললাম, ঠিক আছে? তো আমরা এইভাবেই কিন্তু পড়বো, ঠিক আছে? সার্কিট থিওরি বলো বা যে কোনো সাবজেক্টকে বলো, সেটাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসাবে পড়বো, একটা সিঙ্গেল সাবজেক্ট হিসেবে পড়বো। দেখো, এটাতে কারোর কোনো অসুবিধা, কারোর কোনো প্রশ্ন? যা বললাম তাতে কারোর কোনো ডাউট? কিভাবে ইকুয়েশনটা মনে রেখেছি বুঝতে পারলে? ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে কন্টিনিউয়াসলি রাইজিং, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি? কন্টিনিউয়াসলি ডিকেইং। তার মানে এই কার্ভটা যেটা এঁকেছি কন্টিনিউয়াসলি ডিকেইং ফাংশন, ঠিক আছে? ওই জন্য এই রিলেশনশিপটা আসবে, ঠিক আছে? আর এই যে রিলেশনশিপটা হয় সেটা 1 থেকে বাদ দিলে হয়, ঠিক আছে? 2-4 বার পড়লে তোমাদের এটা মনে থেকে যাবে। পরীক্ষার সময় কি দেবে বলো তো? এই ইকুয়েশনটা দিয়ে দিল, দিয়ে বললো কোন কার্ভটার সঙ্গে জাস্টিফায়েবল, কোন কার্ভটার সঙ্গে তুমি মেলাতে পারবে, এটার সঙ্গে মিলবে, এটার সঙ্গে মিলবে, কার সাথে মিলবে, এরকম শর্ট কোশ্চেন দেবে। তোমাকে জিজ্ঞেস করবে হোয়াই আর ডিসি মোটর শুড নেভার বি রান অন নো লোড, কেন নো লোডে রান করানো উচিত নয়, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করবে। তারপর তোমাকে জিজ্ঞেস করবে হোয়াই ব্যাক ইএমএফ ইজ ইনডিউসড ইন এ ডিসি জেনারেটর, দিয়ে
এই ডিসি মোটর দিয়ে 4-5টা স্টেটমেন্ট দিয়ে দেবে, বলবে কোনটা কারেক্ট হবে বলো। ঠিক আছে, এই সমস্ত কনসেপ্ট কিন্তু তখন তোমাকে অ্যান্সার করতে সাহায্য করবে। দেখো নেক্সট এগোই। এটা হচ্ছে হুম। দেবজ্যোতি, অরণ্য, দেখো নাসিম, দেখো বুঝতে পেরেছো? অর্ঘ জয়েন করেনি, কি ছেলেটাকে কি বলবো বলতো, জয়েন করেনি মনে হচ্ছে। না এগুলো কে বোঝাবে এবার, নাও না, এনজয় করো লাইফ, আর কিছু করার নেই, হয়ে গেছে এটা। হ্যাঁ ছেলেপুলেগুলো লাইফ এনজয় করতে ব্যস্ত আছে খালি, করুক আর কি করবে। আচ্ছা, তো ডিসি মোটরের ক্ষেত্রে বেসিক ডিসি মোটর ইকুয়েশনটা তো তোমরা জানো আশা করি, সেটা হচ্ছে তোমাদের যে এইটা তোমরা জানো আর কি। ধরো একটা শান্ট মোটর যদি ধরি, ঠিক আছে, তো বেসিক ইকুয়েশনটা কি লিখেছিলাম, কেভিএল অ্যাপ্লাই করে বলো এদিকে, এবার আর ইজি লিখবো না, ইবি লিখবো, এখানে আরএ লিখবো, টার্মিনাল ভোল্টেজ ভিটি লিখবো, আরে এইখান দিয়ে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা কি লিখবো বলো, আইএল লিখবো, এইখানে কারেন্টটা যাবে আইএফ লিখবো, এইখানে কারেন্টটা যাবে আইএ লিখবো, এটাকে আরএফ লিখবো, বলো ভিটি সমান সমান কি লিখতে পারি, আইএফ আরএফ। আর কি লিখতে পারি, এই লুপটায় কেভিএল ইকুয়েশন লাগাও, কত লিখবো বলো, ভিটি সমান সমান আইএ আরএ প্লাস আরে আরে প্লাস ইবি, তাই তো, এটা লিখতে পারি। দেখো হুম। কারো কোনো আপত্তি, কারো কোনো প্রশ্ন নেই আশা করি। আচ্ছা, ইবি কে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেম লাইক ইজি, পি ফাই এন জেড বাই 60A, কারোর কোনো আপত্তি নেই এতে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। দেখো এটা ব্যাক সূত্র নিচে ঠিক আছে, এই কিছুক্ষণ আগে জিরো ইকুয়েশনটা ডেভেলপ করেছিলাম, জিরো ইকুয়েশনটা কি ছিল বলো, ইবিআইএ ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা, তাই তো। এবার দেখো এই 0 নম্বর ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসিয়ে দাও, ইবির ভ্যালু বসাও, পি ফাই এন জেড বাই 60A ইনটু আইএ, দ্যাট ইজ ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা। ওমেগাকে কি লিখতে পারি, 2 পাই ক্যাপিটাল এন ডিভাইডেড বাই 60, 2πn বাই 60 ক্যাপিটাল এন ডিভাইড বাই 60। দেখো দুদিকে 60 কেটে দাও, এই এন এন কেটে দাও, ঠিক আছে, কাটবে তাহলে টর্ক সমান সমান কি হবে বলো, পি ফাই জেড বাই এ 2 পাই এ, 2πa টর্ক সমান সমান পি ফাই জেড বাই 2 পাই এ ইনটু আইএ, ইনটু i। ঠিক আছে। এই যে ইন বিটুইন যে প্যারামিটার গুলো ছিল, এই দিস অল আর বলো কি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট নয় বলো, কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট প্যারামিটার, ঠিক আছে। কেন কনস্ট্যান্ট প্যারামিটার বলতে পারবে? কারণ এটা আমি একটা ডিসি শান্ট মোটরকে নিয়েছি, ডিসি শান্ট মোটর যদি হয় তার জন্য আমরা জানি যে ফ্লাক্স ইজ কনস্ট্যান্ট, ফ্লাক্স ইজ নট ভ্যারি, ওই জন্য আমরা এখানে এই প্রত্যেকটা টার্মকে কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করতে পেরেছি। মানে এখান থেকে আমরা টর্ককে কি লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি, টর্ক ইজ বলো কোনটা, ইবিআই লাগে, ইবিআই এর আগে, এটা এটা আগে, এটা হ্যাঁ। এটা জিরো ইকুয়েশন, মানে প্রথম থেকে শুরু করেছিলাম না, এটা 0 নম্বর ইকুয়েশন, এটাই তো ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল না আমার কাছে, তো সেখান থেকে আমরা টর্কের এক্সপ্রেশনটাকে ডিরাইভ করলাম, ঠিক আছে। এবং ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা দেখলাম যে টর্ক ইজ প্রপোর্শনাল টু আইএ, ঠিক আছে, টর্ক ইজ প্রপোর্শনাল টু আইএ, মানে টর্ক কারেন্টের উপর প্রপোর্শনালি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর বেসিক টর্ক ইকুয়েশন কোনটাকে বলে, বেসিক টর্ক ইকুয়েশন বলে হচ্ছে এইটাকে, ইকুয়েশন কোনটাকে বলে, এইটাকে বলে পি ফাই, বা এরকম লিখে দাও ZNP বাই 60, এই ZNP বাই 2 পাই এ ইন্টু ফাই ইন্টু আইএ, ঠিক আছে।
এইটা হচ্ছে টর্কের ইকুয়েশন, ঠিক আছে? এই টর্কের ইকুয়েশন থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে টর্ক ইজ প্রপোর্শনাল টু আইএ ফর হোয়াট? ফর ডিসি শান্ট জেনারেটর বা ডিসি শান্ট মোটর, সরি ডিসি শান্ট মোটর। বাট যদি আমি ডিসি সিরিজ মোটরের কথা বলি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, phi will be proportional to IA। কিভাবে? ধরো এখানে আমি কয়েলটা ইউজ করেছি, এখানে আমার কাছে আর্মেচারটা রয়েছে, এখানে আমার কাছে এটা রয়েছে, তারপরে আমি এখানে রেজিস্ট্যান্স আর ইবিটা দেখিয়েছি। তুমি যত এর উপর লোড বাড়াবে তত কি হবে? এর মধ্যে দিয়ে কারেন্ট বেশি আসবে। ভালো করে বোঝো, এখানে যদি আমি আইএ কারেন্ট ধরি, টার্মিনাল ভোল্টেজ যদি ভিটি হয়, তুমি যদি লোডটাকে কন্টিনিউয়াসলি বাড়াতে থাকো তাহলে it will draw more amount of current. As more amount of current is drawn, this series field will produce greater amount of flux. ফ্লাক্সটাও কিন্তু সেই পরিমাণ বাড়তে শুরু করবে যত বেশি পরিমাণ কারেন্ট আসবে। বাট ইন দিস কেস কি হচ্ছে, আই এর ইনক্রিমেন্টের জন্য কিন্তু ফ্লাক্সটা বাড়ছে না, ফ্লাক্স উইল রিমেইন দ্য সেম। ফ্লাক্স আইএফটা কিন্তু কনস্ট্যান্ট, আরএফটা কিন্তু কনস্ট্যান্ট, ওই জন্য ফ্লাক্স উইল রিমেইন কনস্ট্যান্ট, ফিল্ড ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট এর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু সিরিজ ফিল্ডটা আর্মেচারের সঙ্গে প্যারালাল সিরিজে লাগানো আছে, as the load increases the armature current increases। আর্মেচার কারেন্ট ইনক্রিজ করা মানে ফ্লাক্স ইনক্রিজ করবে। কারণটা কি? এটা তো কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, যত কারেন্ট বাড়বে তত ফ্লাক্স বাড়বে। সো ফর ডিসি সিরিজ মোটর যদি আমি বলি, ইন দ্যাট কেস টর্ক উইল বি প্রপোর্শনাল টু ফাই আইএ। আবার যেহেতু ফাই আইএ এর সাথে প্রপোর্শনাল, তার মানে আমরা এখানে লিখতে পারি টর্ক প্রপোর্শনাল টু আইএ স্কোয়ার, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমার কাছে মোস্ট ফান্ডামেন্টাল ইকুয়েশনস। ফর ডিসি শান্ট মোটর টর্কটা আই এর সঙ্গে প্রপোর্শনাল, আর ফর ডিসি সিরিজ মোটর টর্কটা আই এর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল ডিসি সিরিজ মোটরের জন্য, ঠিক আছে? দেখো বুঝতে পারলে? কারো কোনো অসুবিধা, কারো কোনো প্রশ্ন? না স্যার, হ্যাঁ না অসুবিধা নেই। দেখো বাকিরা বলো। না স্যার। ঠিক আছে, তো এখানে তুমি যে জিনিসটা করতে পারো, এইভাবে তোমরা টর্কের রিলেশনশিপটা এস্টাবলিশ করতে পারো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে রেকর্ডিং কেটে যাবে। না স্যার, এমনি থাক। তো ডিসি বেশি না এজন্যই ডিসি ভালো। মোটরের টর্ক ইকুয়েশন পর্যন্ত আমরা করে রইলাম। আজকে আমরা 4টে জিনিস পড়েছি, 5টা জিনিস পড়েছি। একটা হচ্ছে ফিল্ড সার্কিট যে রেজিস্ট্যান্সটা সেটা যদি ফিক্সড রাখি আর যদি স্পিড ভ্যারিয়েশন করি, ঠিক আছে, তাহলে কি হবে? যদি স্পিড একটা পার্টিকুলার লেভেলের তলায় নেমে যায় তাহলে ভোল্টেজ বিল্ড আপ করবে না। আর তার আগের দিন কি পড়েছিলাম, ফিল্ড রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করাতে করাতে একটা পার্টিকুলার ভ্যালু থেকে যদি বেশি ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স নিয়ে নিই তাহলেও ভোল্টেজ বিল্ড আপ হবে না। এইটা হচ্ছে দুটো ফান্ডামেন্টাল পয়েন্ট। এরপরে যেটা আমরা পড়লাম সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, যেখানে তার ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিকটা চেক করলাম। যদি আর্মেচার রিঅ্যাকশন না থাকে ইট উইল বি আ স্ট্রেট লাইন, বাট ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন ভোল্টেজ ড্রপ খানিকটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ কমে গিয়ে ইজি লাইনটা পাই, সেকেন্ড লাইনটা। সেখান থেকে আইএআর এর ড্রপটা বাদ দিলে আমরা পাই হচ্ছে ভিটিটা, টার্মিনাল ভোল্টেজটা। আমরা যদি ফার্দার সেটাকে ইনক্রিজ করতে থাকি তাহলে একটা পয়েন্ট আসবে, তারপর থেকে কারেন্টটা আস্তে আস্তে রিডিউস করতে শুরু করবে এবং একটা পয়েন্টে গিয়ে টার্মিনাল ভোল্টেজটা 0 হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো গিয়ে আমার কাছে ইন্টারনাল এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স অফ সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এরপর আমরা পড়লাম ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, যেখানে দেখলাম যে দুটো ফ্লাক্স, মেন ফ্লাক্স আর আর্মেচার ফ্লাক্স একে অন্যের সাথে কোয়াড্রেচারে ছিল। দুটো কোয়াড্রেচার ফ্লাক্স উইল ক্রিয়েট আ টর্ক which will ultimately rotate as per the Fleming's left hand rule। তারপরে পড়লাম কনসেপ্ট অফ ব্যাক ইএমএফ, যেখানে আমরা দেখলাম যে ইন্ডাক্টর বাই নেচার উইল নট অ্যালাউ দ্য চেঞ্জ ইন কারেন্ট। তার মানে যখনই তুমি তার মধ্যে একটা সাপ্লাই দিয়ে কারেন্ট চেঞ্জ করতে চেষ্টা করবে, ইট উইল ট্রাই টু অপোজ দ্য ভোল্টেজ, যে সাপ্লাই ভোল্টেজটা তুমি দিয়েছো সেটাকে আটকানোর চেষ্টা করবে। বাই মিনস অফ হোয়াট? বাই মিনস অফ একটা ভোল্টেজ, দ্যাট ইজ কল্ড অ্যাজ ব্যাক ইএমএফ। নেক্সট আমরা পড়লাম মোটরের ইকুয়েশন, যেখানে আমরা শান্ট মোটরের ক্ষেত্রে এই যে ধরো ভিটি আইএফ আরএফ
বিটি রিলেশনশিপ, ইজি ইবি রিলেশনশিপ, এবং সেখান থেকে টর্ক ইকুয়েশনটা আমাদের যে ইকুয়েশন 0 ছিল সেখানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, দিয়ে টর্ক ইকুয়েশনটাকে এস্টাবলিশ করলাম। যেখানে আমরা দেখলাম যে শান্ট মোটরের ক্ষেত্রে ফ্লাক্সটা কনস্ট্যান্ট থাকে, ওই জন্য টর্ক প্রপোর্শনাল টু আইএ হয়, বাট সিরিজ মোটরের ক্ষেত্রে অ্যাজ লোড ইনক্রিজেস দ্য আইএ ইনক্রিজেস এন্ড ফ্লাক্স ইনক্রিজেস। তার মানে ফ্লাক্স আর আইএ হ্যাজ আ প্রপোর্শনেট রিলেশনশিপ। যদি কারেন্ট বাড়ানো বেড়ে যায় কোনোভাবে তাহলে ফ্লাক্স বেড়ে যায়। তার মানে টর্কের রিলেশনশিপটা আই এর সাথে স্কয়ারের টার্মসে ভ্যারি করবে। ঠিক আছে, এতগুলো জিনিস আজকে আমরা দেখলাম। ঠিক আছে, এইগুলো একটু বই থেকে ভালো করে পড়ে নেবে। আজকে এই পর্যন্তই থাকলো। আরো কোনো প্রশ্ন? না স্যার। ওকে, দেখো সন্দীপ, অরণ্য, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে এন্ড করলাম। আমি তোমাদের রেকর্ডিং পাঠিয়ে দেবো। ঠিক করলাম স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।